আমাদের আজকের গল্প তুমি এলে তাই, কলমে মিঠু রায় চক্রবর্তী। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সাথে যুক্ত হয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। ভারী থেকে অতি ভারী বর্ষণে ভেসে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। আর এমন সময় তৃপ্তির চাকরির ইন্টারভিউ পড়েছে কলকাতার বিধাননগরের একটা স্কুলে। তাই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে সে চলেছে কলকাতা। বাড়িতে অসুস্থ বাবা ও ছোট ভাই আছে। 5 বছর আগে হঠাৎ কয়েকদিনের জ্বরে মাকে হারায় সে। মা বাবা দুজনেরই ডেঙ্গু হয়েছিল। বাবা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও মাকে ফেরাতে পারেনি তারা। তখন থেকেই শারীরিক ও মানসিকভাবে তার বাবা অসুস্থ হয়ে পড়েছে। ছোট্ট ভাইটা এখন 5ম শ্রেণীতে পড়ে, খুবই ছোট। অসহায় এই দুটো মানুষের এখন সম্পূর্ণ দায়িত্ব তার কাঁধে। এই বৃষ্টিতে আবার বাবার জ্বর এসেছে। ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে দিয়ে আর বাকি সব কিছু পিসিমাকে বুঝিয়ে দিয়ে সে একাই কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছে। সারা রাত বাসে এসে ভোরে ধর্মতলাতে পৌঁছায় তৃপ্তি। প্রবল বর্ষণে তখন ভেসে যাচ্ছে পুরো কল্লোলিনী কলকাতা। কি করবে, কিভাবে এ অবস্থায় সল্টলেক যাবে, কিছুতেই বুঝে উঠতে পারে না। তবুও কোনো মতে ছাতা খুলে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায়। তখনই ভিজে পুরো চুপসে গেছে। তবুও সঙ্গের ব্যাগটা বুকে চেপে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। বৃষ্টির জন্য এমনিতেই রাজপথে বাস আজ কম। অবশেষে অনেক যুদ্ধ করে বাসে বাদুড়-ছোলা হয়ে ভিজে চুপচুপে হয়ে কোনো রকমে সে বিধাননগরে নামে। সেখান থেকে একে ওকে জিজ্ঞাসা করে যখন নির্দিষ্ট স্কুলে এসে পৌঁছায় তখন 10টা বেজে গেছে। গেট বন্ধ হয়ে গেছে। সকাল 10টায় ইন্টারভিউ আরম্ভ হওয়ার কথা, এখন 10টা 15 বাজে। তার প্রায় 15 মিনিট দেরি হয়েছে। দৌড়ে দৌড়ে এসেও সঠিক সময় পৌঁছতে পারেনি সে। স্কুলের গেটে দণ্ডায়মান পুলিশ অফিসারদের কাছে জিজ্ঞাসা করে জানে প্রথম দফার ক্যান্ডিডেটদের ভেতরে ঢোকানো হয়ে গেছে। এরপর কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আর গেট খোলা সম্ভব নয়। সারা রাত জাগার ক্লান্তি, এতক্ষণের পরিশ্রম আর প্রচণ্ড মানসিক কষ্টে কেঁদে ফেলে সে। চকিতে বাবা ভাইয়ের মুখটা মনে পড়ে। তার একটা চাকরির প্রত্যাশায় তার মুখের দিকে তাকিয়ে আছে বাবা ভাই। তার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য নিজের পায়ে দাঁড়ানো। এজন্য দিন রাত এক করে পরিশ্রম করে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাশ করেছে। এখন ইন্টারভিউয়ের জন্য এসেছে। সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলেই শিক্ষিকা হিসেবে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের ডাক পাবে। প্রথম ধাপটা পেরিয়ে এসে দ্বিতীয় ধাপে যে এত বড় অঘটনের মুখোমুখি হতে হবে তা ভাবতে পারেনি তৃপ্তি। এক তো সকাল থেকে না খাওয়া খালি পেট, তার উপর প্রচণ্ড মানসিক টেনশন। হঠাৎ সে মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়। চেতনা হারাবার ঠিক আগের মুহূর্তে বুঝতে পারে দুটো সবল হাত তাকে শক্তভাবে জড়িয়ে ধরে নিয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখে সে একটা গাড়ির পিছনে সিটে শুয়ে আছে, আর তার চোখের মুখে জলের ছিটা দিতে দিতে দুটো উৎকণ্ঠিত চোখ ক্রমাগত বলে চলেছে, এই যে শুনছেন, উঠুন উঠুন, কি হলো আপনার? দুর্বল দুটো চোখ মেলে সে দেখে তাকে ঘিরে রীতিমতো একটা জটলা আরম্ভ হয়ে গেছে। মানসিক উৎকণ্ঠায় ও লজ্জায় সে কেঁদে ফেলে। আমার একটু আসতে দেরি হয়ে গেছে। গেটের পুলিশ অফিসাররা ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমার ইন্টারভিউ আছে। আমি সেই বাঁকুড়া থেকে সারা রাত জেগে আসছি। আমার চাকরির ভীষণ দরকার। সকালে ধর্মতলায় বাস পেতে দেরি হলো, এখন আমি কি করব? তার কথা শুনে সেই ভদ্রলোক বলে, আসুন, আপনি আমার সঙ্গে আসুন, আমি ওনাদের সাথে কথা বলবো। পিছনে পিছনে উপস্থিত অভিভাবকদের একাংশ বলেন, হ্যাঁ হ্যাঁ চলো, তোমার সঙ্গে আমরাও যাচ্ছি। এত দূর থেকে এসেছো, ইন্টারভিউ না দিয়ে কেন ফিরে যাবে? প্রয়োজনে আমরা সবাই তোমার পক্ষে কথা বলবো। গাড়ি থেকে নেমে দাঁড়াতে যায় তৃপ্তি। সঙ্গে সঙ্গেই মাথাটা কেমন করে ওঠে। আবার পড়ে যায় সে। আবার শক্তভাবে তাকে ধরে নেয় সেই ভদ্রলোক। সেই প্রথম ভালোভাবে তাকিয়ে দেখে তৃপ্তি। একজন ফর্সা, লম্বা, চোখে চশমা, অত্যন্ত স্মার্ট, বছর 30-32-এর ব্যক্তি। সংকুচিত তৃপ্তি বলে, ছাড়ুন, আমি পারবো। তার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ওই ব্যক্তি বলে, আপনি ইন্টারভিউ দিতে এসেছেন, চাকরি করবেন, নিজের পায়ে দাঁড়াতে পারছেন না আর এই ভেজা সালোয়ার পরে আছেন, জ্বর আসবে তো। আজব মেয়ে আপনি,
বাঁকুড়া থেকে এভাবে একাই চলে এলেন? বাড়িতে কি আর কোনো অভিভাবক নেই? তৃপ্তির চোখ থেকে আবার দুফোঁটা চোখের জল ঝরে পড়ে। মেয়েদের নিয়েই এক জ্বালা, মুখে কথা নেই, শুধু ফ্যাচ ফ্যাচ কাঁদতে জানে। এরপর তৃপ্তি শুধু হাতে একটা হ্যাচকা টান অনুভব করে। তারপর গেটের পুলিশ অফিসারদের সঙ্গে কী সব যেন কথা বলে এসে আবার তৃপ্তিকে ধরে টানতে টানতে সোজা স্কুলের ভিতরে নিয়ে যায় ওই ভদ্রলোক। এবার পুলিশ অফিসাররা গেট খুলে দেন। স্কুলের ভিতরে উপস্থিত দুজন অফিসের লোকজনকে ডেকে ওই ব্যক্তি বলে, আমি অভিনব সেন, আমার আত্মীয়া তৃপ্তি দত্তকে সঙ্গে নিয়ে এখানে এসেছি। তৃপ্তির ইন্টারভিউ আছে, কিন্তু ও বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে, বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। আপনারা যদি অনুমতি দেন আমি ওর সঙ্গে একটু থাকতে পারি কি? উপস্থিত অফিসাররা ওর মুখ চাওয়াচাই করেন। পরে ওনারা সেন্টারের ইনচার্জকে ডেকে আনেন। তাকে পুরো বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলে অভিনব। তৃপ্তির ক্লান্ত মুখ ও ভেজা সালোয়ারের দিকে তাকিয়ে ভদ্রলোক তাকে অনুমতি দেন ইন্টারভিউ দেওয়ার আগে কিছুক্ষণ তৃপ্তির সাথে থাকার। এরপর অভিনব তৃপ্তিকে ধমকে ওঠে, সারাদিন কি ভেজা সালোয়ার পরে থাকবে, নাকি ব্যাগে শুকনো কিছু এনেছো? না না, ব্যাগে একটা সালোয়ার আছে। তাহলে যাও, আগে ওয়াশরুমে গিয়ে ভেজা পোশাকটা পরিবর্তন করে এসো। অভিনবর ধমকে চমকে উঠে তৃপ্তি ব্যাগ হাতে বাথরুমে যায়। বৃষ্টির জন্য ব্যাগে দুটো এক্সট্রা সালোয়ার এনেছিল সে। পোশাক পরিবর্তন করে বাইরে বেরিয়ে দেখে তার জন্য একটা গরমা গরম ভেজ স্যান্ডউইচ কিনে এনেছে অভিনব। নাও, এটা চটপট খেয়ে নাও, এরপর রোল নাম্বার অনুযায়ী উপরে যেতে হবে, নাম ডাকা হচ্ছে। আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে? তার এসব পেলেন কোথায়? চুপ করবে তুমি? আর কোনো আপনি আজ্ঞে নয়, এখন আমি তোমার অভিভাবক। আর নাম জানা কোনো বিশেষ ব্যাপার নয়। যখন তুমি জ্ঞান হারিয়েছিলেন তখন তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের ফাইলটা খুলেছিলাম, ওখানেই তোমার নাম ধাম সব পেয়েছি। এখানে স্কুলের ক্যান্টিন থেকে খাবার আনলাম, নাও চটপট খেয়ে নাও, আমি চা আনছি। খিদের চোটে ভেজ স্যান্ডউইচটা অমৃত লাগে তৃপ্তির। সঙ্গে সঙ্গে অভিনব এক কাপ চা এনে তার হাতে ধরায়। চাটা সবে চুমুক দিয়েছে, নাম ডাকা হয়। রোল নাম্বার 32756093, তৃপ্তি দত্তকে আছেন, উপরে যান। চাটা তাড়াতাড়ি গলায় ঢেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় তৃপ্তি। অভিনব তার হাতে ফাইলটা ধরিয়ে দিয়ে বলে, বেস্ট অফ লাক তৃপ্তি, ইন্টারভিউটা ভালোভাবে দিও। মিষ্টি হেসে তৃপ্তি উপরে চলে যায়। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবে, ভদ্রলোক যেন দেবদূত, এক লহমায় তার সব সমস্যার সমাধান করে দিল। ওদিকে ক্যান্ডিডেটদের জন্য রাখা নির্দিষ্ট বেঞ্চে বসে এতক্ষণ ধরে দাদাভাইয়ের সব কীর্তিকলাপ লক্ষ্য করে বিস্ময়ে হা হয়ে গেছে রুমেলা। তার দাদাভাই প্রখ্যাত সেন অ্যান্ড সন্স জুয়েলার্সের ভাবি মালিক অভিনব সেন। বাড়িতে শোরুমে অত্যন্ত রাগী, জেদি, মেয়েদের সবসময় এড়িয়ে চলা একজন বদমেজাজি লোক। একটা সাধারণ গ্রাম্য মেয়েকে ভেজ স্যান্ডউইচ গরম চা খাওয়াচ্ছে, ভাবা যায়? কেসটা কি ঠিকঠাক করে জেনে গিয়ে বাড়িতে বাপিকে বলতে হবে, মনে মনে ভাবে রুমেলা। উপরে গিয়ে চোখ বন্ধ করে মনসংযোগ করে তৃপ্তি। মনে মনে নিজের পড়াগুলো ঝালিয়ে নেয়। শান্ত ধীর মন নিয়ে ভেতরে ঢোকে। ইন্টারভিউ বোর্ডের সব প্রশ্নের উত্তর অত্যন্ত সাবলীলভাবে দেয় সে। ইন্টারভিউ শেষ করে বাইরে বেরিয়ে চারিদিকে অভিনবকে খুঁজতে থাকে। অত গাড়ি আর লোকজনের ভিড়ে তাকে আর খুঁজে পায় না। পাগলের মতো লাগে নিজেকে। কোথায় গেলেন ভদ্রলোক? ব্যাগ হাতে উদ্ভ্রান্তের মতো অভিনবকে খুঁজতে থাকে তৃপ্তি। কিছুক্ষণ পর পিছন থেকে কে যেন তার কাঁধে হাত দেয়। চমকে পিছন ফিরে অভিনবকে দেখে স্বস্তি পায় তৃপ্তি। এক মুখ হাসি চলে আসে, নরম গলায় বলে, দেখুন, আজ আপনি আমার জন্য যা করলেন তা অন্য কেউ করতো না। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। এখানে ভীষণ ভিড়, কথা বলতে অসুবিধা হচ্ছে, আমার সঙ্গে এসো। এই বলে অভিনব তৃপ্তির হাত ধরে টেনে তাকে নিজের গাড়ির কাছে নিয়ে আসে। হ্যাঁ, এবার বলো তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? তৃপ্তির হাত ছেড়ে দিয়ে প্রশ্ন করে অভিনব। সব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পেরেছ তো? এতক্ষণে তৃপ্তির মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারভিউ খুব ভালো হয়েছে, সব প্রশ্নের উত্তর ভালোভাবে দিয়েছি, টিচিং ডেমনস্ট্রেশনটাও বেশ ভালোভাবে দিয়েছি। সব সম্ভব হলো আপনার জন্য। আপনাকে যে কী বলে ধন্যবাদ। তার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে অভিনব, গলা তোলে।
রুমি, এই রুমি, আমি এদিকে দাঁড়িয়ে আছি, এদিকে চলে আয়। তৃপ্তি দেখে অভিনবর ডাকে প্রায় তারই বয়সী ভীষণ সুন্দর দেখতে একটি মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। এখানে এসে দাদাভাইয়ের সঙ্গে আবার ওই মেয়েটাকে দেখে খুব চমকে গেছে রুমেলা। অভিনব তখন একগাল হেসে বলে, আমার বোন রুমি, রুমিও ইন্টারভিউ দিতে এসেছে। হাই, আমি রুমেলা সেন। আর আপনি? সাদা সুতি সালোয়ার পরা অত্যন্ত সাধারণ দেখতে তৃপ্তিকে জরিপ করতে করতে অত্যন্ত গম্ভীরভাবে বলে রুমেলা, আমি তৃপ্তি দত্ত। আজ আমারও এখানে ইন্টারভিউ ছিল। আমি সেই সুদূর বাঁকুড়া থেকে এখানে এসেছি। সকালে প্রবল বৃষ্টির জন্য এখানে পৌঁছাতে দেরি হয়ে গিয়েছিল। গেটে তো আমাকে ঢুকতেই দিচ্ছিল না। উনি সাহায্য না করলে আমার ইন্টারভিউ দেওয়া হতো না। ওনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার। দেখো তৃপ্তি, এই নিয়ে বার তিনেক তুমি আমাকে ধন্যবাদ দিয়েছ। সবসময় আর ধন্যবাদ দিতে হবে না। এখন চলো এখান থেকে, কিছু খাওয়া যাক। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে আমার ভীষণ খিদে পেয়েছে। সরি, আমি আপনাদের দেরি করিয়ে দিলাম। আপনারা প্লিজ যান। আমাকেও এখান থেকে সোজা ধর্মতলায় যেতে হবে। দেখি যদি দুপুর 3:30 বাসটা ধরতে পারি। না হলে বাঁকুড়া যাওয়ার জন্য সেই রাতের বাসের অপেক্ষা করতে হবে। আমি আসছি। কথাগুলো তাড়াতাড়ি বলে তৃপ্তি এক পা সামনে বাড়াতেই খপ করে তার হাতটা ধরে নেয় অভিনব। তৃপ্তির হাতটা ধরে চমকে ওঠে সে। তৃপ্তির গা বেশ গরম। অস্বস্তিতে তৃপ্তি বলে, কি করছেন? ছাড়ুন প্লিজ। তোমার গা তো বেশ গরম তৃপ্তি। জ্বর এসেছে মনে হয়। এই অবস্থায় তুমি যাবে কিভাবে? আর ইন্টারভিউয়ের আগে যেভাবে বার দুয়েক অজ্ঞান হলে তাতে আমার মনে হয় তুমি প্রচণ্ড দুর্বল। তাছাড়া খাওয়া দাওয়ার ভীষণ অনিয়ম করেছো। এখন আমার সঙ্গে চলো, আগে কিছু খেয়ে নেবে, তারপর দেখি তোমার বাঁকুড়া পৌঁছানোর কি ব্যবস্থা করা যায়। ম্লান হেসে তৃপ্তি বলে, না না, আপনি প্লিজ ব্যস্ত হবেন না। আমি চলে যেতে পারবো। আমার জ্বরটর কিছুই হয়নি, পারবো আমি। আমার হাতটা ছাড়ুন প্লিজ। রাগে মাথাটা গরম হয়ে যায় অভিনবর। বাড়িতে শোরুমে কেউ কখনো তার কথা অমান্য করার চেষ্টা করেনি। এখন এই মেয়েটার বারবার অযৌক্তিক প্রত্যাখ্যান তার মাথাকে পুরো বিগড়ে দিচ্ছে। তৃপ্তির হাতটাকে আরও শক্তভাবে ধরে বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। চুপচাপ গাড়িতে বসো আর মুখে মুখে তর্ক করো না। হাতের ব্যথায় কুঁকড়ে গেছে তৃপ্তি। তার উপর মানসিক টেনশন। একটু আগেও লোকটাকে পরোপকারী ভালো মানুষ বলেই মনে হচ্ছিল, এখন কিন্তু একদম বাজে লাগছে। কলকাতা শহরের লোক জোর করে হাত চেপে ধরে আছে, গাড়িতে ওঠার জন্য চাপাচাপি করছে, তার উপর জোর দেখাচ্ছে। মনে কি আছে ভগবানই জানে। সে বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামের মেয়ে। কলকাতা শহরে তার পরিচিত কেউ নেই। আর এখানে এই মুহূর্তে তার কোনো পরিচিত বন্ধুবান্ধব নেই যার কাছে সে বিন্দুমাত্র সাহায্য চাইতে পারে। কি করবে ভাবতে ভাবতে রুমেলার দিকে চোখ পড়ে। কাঁদো কাঁদো গলায় রুমেলাকে বলে, আপনি ওনাকে বোঝান না, আমার হাতটা লাগছে। রুমেলা এতক্ষণ চোখ বড় বড় করে দাদাভাইকে দেখছিল। তার দাদাভাই একটা অচেনা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে, তাকে গাড়িতে উঠতে হুকুম করছে। এই দৃশ্য তার কল্পনার বাইরে। গত 4-5 বছর ধরে দাদাভাইয়ের বিয়ের জন্য তার পেছনে হাত জোর করে পড়ে আছে তার বাবা ও সে। দাদাভাইয়ের জন্য মেয়ে দেখে দেখে তারা দুজন ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু কোনো অনুনয় বিনয় কাকুতি মিনতি দাদাভাইকে টলাতে পারেনি। কোনো মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করেনি তার দাদাভাই। জীবনে প্রথমবার প্রেমে তনুজাদির কাছ থেকে চরমভাবে প্রতারিত হয়ে সম্পূর্ণভাবে বদলে গেছে তার হাসি খুশি দাদাভাই। মেয়েদের সম্বন্ধে দৃষ্টিভঙ্গি পুরো বদলে গেছে। এখন মেয়েদের সে চরম উপেক্ষা ও ঘৃণা করে। আর এখন তার দাদাভাই এই মেয়েটার হাত ধরে আছে। বিষয়টা ঠিক হজম হচ্ছে না তার। দাদাভাই, কি হচ্ছে কি? ওনাকে ছেড়ে দাও, ওনার হাতটা লাগছে তো। রুমেলার কথায় তৃপ্তির হাতটা ছেড়ে দেয় অভিনব। তুই জানিস না রুমি, ইন্টারভিউ দেওয়ার আগে 2বার অজ্ঞান হয়েছে তৃপ্তি। এখন তো গায়ে জ্বরও আছে। এই অবস্থায় ওকে কিভাবে রাস্তায় একা ছাড়ি বলতো? আকাশের দিকে তাকিয়ে দেখ, এক্ষুনি আবার মুষলধারে বৃষ্টি নামবে। পুরো কলকাতা শহর জলে ভাসছে, রাস্তায় বাস গাড়ি সব কম। এই জ্বর গায়ে রাস্তায় আবার অজ্ঞান হয়ে পড়লে কি করবে ভেবে দেখেছো তৃপ্তি? রাস্তায় বাসে অসুস্থ হয়ে পড়লে কে সাহায্য করবে? কিভাবে বিপদ থেকে উদ্ধার হবে ভেবে দেখেছো? তাছাড়া এটা কলকাতা শহর, এখানে মানুষজন সব দ্রুতগতিতে ছুটছে। এটা তোমার গ্রাম নয়। তাছাড়া এখন দুপুর 12:30 বেজে গেছে।
বিকেলের পর রাত্রি নামবে, তুমি একা মেয়ে, এই ঘোর বর্ষণ মাথায় নিয়ে অসুস্থ শরীরে নিজের অবস্থাটা ভেবে দেখেছো তৃপ্তি? তোমার সঙ্গে অভিভাবক কেউ থাকলে আমি তোমাকে জোর করতাম না, কিন্তু এই শহরে তুমি এখন একা। সব জেনে বুঝো কিভাবে তোমাকে বিপদের মুখে একা ছেড়ে দিই বলো তো? আমরা শহরের মানুষজন কি এতই খারাপ নাকি, এতই হৃদয়হীন স্বার্থপর যে অসহায় একজনকে সামান্য সাহায্য করতে পারবো না? নাকি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না? তৃপ্তি, আমার সঙ্গে কিন্তু আমার বোন রুমি আছে। এই রুমি, তুই কি বলিস? দাদাভাইয়ের কথায় চমকে ওঠে রুমেলা। তার দাদাভাই কি সুন্দরভাবে গুছিয়ে পুরো পরিস্থিতিটাকে বুঝিয়ে দিল। তৃপ্তির চোখে তখন আবার অকাল বর্ষণ নেমেছে। সত্যি তার শরীর ভীষণ খারাপ লাগছে, মাথাটা ঝিম ঝিম করছে, গায়ে জ্বরের প্রবল উত্তাপ অনুভব করছে। সে তবুও কোনো মতে নিজের ফ্যাকাশে ঠোঁট দুটি চেপে এতক্ষণ এখানে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রকম মানসিক দৃঢ়তায় নিজেকে সামলাচ্ছে। নিজের জন্য অভিনব বাবুর কাছ থেকে আর কোনো সাহায্য নিতে মন চাইছে না। ইচ্ছে করছে এদের কাছ থেকে দূরে সরে যেতে, কিন্তু অভিনব বাবুর প্রবল ব্যক্তিত্বের কারণে কিছুই বলতে পারছে না। যতই হোক ওনার প্রত্যেকটা কথা চরম সত্য। এক্ষুনি মনে হয় মাথা ঘুরে পড়ে যাবে সে। এই অবস্থা থেকে তাদের উদ্ধার করে প্রকৃতি। আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামে। গাড়ির পিছনের গেটটা খুলে দিয়ে অভিনব বলে, রুমি, তোরা তাড়াতাড়ি ওঠ, না হলে ভিজে যাবি। তৃপ্তিকে এক হাঁচকা টানে গাড়ির ভেতরে তোলে রুমি, তারপর দরজা বন্ধ করে দেয়। ওদিকে দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টিয়ারিং ঘোরাতে মন দেয় অভিনব। অভিনবর গাড়িতে উঠে তৃপ্তি ভীষণ আনমনা হয়ে যায়। চুপচাপ জানালার বাইরে তাকিয়ে বৃষ্টি ভেজা শহরটাকে দেখতে থাকে। ঝমঝমিয়ে বৃষ্টির মাঝেই কত লোক রাস্তায় চলাচল করছে। হাতে টানা রিক্সা টেনে নিজে ভিজে ভিজে জল ঠেলে চলেছে এক বৃদ্ধ। কলকাতার রাস্তার উপরে এক হাঁটু জল জমা। অত্যন্ত সতর্কতার সঙ্গে ড্রাইভিং করছে অভিনব। মাঝে মাঝে সিগন্যালে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িতে উঠে আর একটাও কথা বলেনি তৃপ্তি। গভীরভাবে ইলেকট্রিক তারের লাইনে বসা ভিজে যাওয়া দুটো কাককে দেখছে। এই বৃষ্টিতে বস্তির কতগুলো ছেলে উদম গায়ে ভিজছে। বস্তিগুলোর সামনে এক হাঁটু করে কালো নোংরা জল জমে গেছে। বস্তির মেয়ে বউরা সব ভিজে ভিজে কাজ করছে। রাস্তায় এক রাশ কালো কালো পলিথিন ভেসে বেড়াচ্ছে। গাড়ির সিটে ক্লান্তভাবে মাথা এলিয়ে সব কিছুই দেখছে সে, কিন্তু কোনো কিছুই তার মনকে ছুঁতে পারছে না। বৃষ্টি ভেজা এই দিনে তার মনটা উড়ে গেছে সুদূর বাঁকুড়া জেলা শহরে সৌভিকের কাছে। এত চেষ্টা করেও সৌভিককে যে কেন ভুলতে পারে না সে, কে জানে। হয়তো সৌভিক তার প্রথম প্রেম বলে। সৌভিকের সঙ্গে তার প্রথম দেখা এরকমের এক বর্ষণ সিক্ত দিনে। সেদিনও শহর জুড়ে প্রবল বর্ষণ নেমেছিল। বাস স্ট্যান্ডে নেমে ছাতাটা খুলে গুটি গুটি পায়ে নিজের ব্যাগ ওড়না সামলে কলেজের দিকে হেঁটে যাচ্ছিল তৃপ্তি। হঠাৎ একটা ছেলে দৌড়ে এসে সোজা তার ছাতার তলায়। চমকে কাক ভেজা ছেলেটার দিকে তাকিয়েছিল তৃপ্তি। তখনই রাম ধমক। কি ব্যাপার ছিচকাদুনে সুন্দরী, কোনো ভদ্রতাবোধ নেই? বাস স্ট্যান্ডে নিজের কলেজে সিনিয়র দাদা দাঁড়িয়ে আছে, তাকে উপেক্ষা করে একাই ছাতা মাথায় চলে যাচ্ছে যে? ধমক খেয়ে তৃপ্তির তো ভয়ে প্রাণ উড়ে গেছে। কলেজের এই সিনিয়র দাদাদের দলটাকে সে খুবই ভালো করেই চেনে। জুনিয়র হিসেবে টুকটাক এদের র্যাগিংয়ের মুখে পড়েছে ফার্স্ট ইয়ারের তারা সবাই। যেমন নবীনবরণের দিন তাকে সিনিয়র দাদা দিদিদের কথা মতো এই লম্বা পাতলা শ্যামলা ছেলেটার চোখের দিকে তাকিয়ে গাইতে বলা হয়েছিল, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও, আমি চিরদিনই তোমারই তো থাকবো, তুমি আমার, আমি তোমার, এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও। গানটা গাইতে গাইতে তো সে পারেইনি, উল্টে ভ্যা করে কেঁদে ফেলেছিল। আর তার কান্নার দেখে সেদিন গোটা কলেজের সবাই হো হো করে হেসেছিল। সেই থেকে সারা কলেজে তার নাম ছড়িয়ে পড়েছে ছিচকাদুনে সুন্দরী বলে। কৌতুক করে সৌভিক বলে, ছিচকাদুনে সুন্দরী বললাম বলে আবার কান্না শুরু করে দিও না যেন। তোমার ওই সুন্দর চোখে জল দেখতে আমার ভীষণ খারাপ লাগবে। কথাটা মন ছুঁয়ে যায় তার। চকিতে সৌভিকের মুখের দিকে তাকায়। চার চোখের মিলন ঘটে। দুজনেই তখন তারা দাঁড়িয়ে পড়েছে। ছাতার নিচে তারা দুজন, আর চারপাশে ঝমঝম বৃষ্টির শব্দ। মুহূর্তটা থমকে যায়।
সৌভিকও তার দিকে তাকিয়ে আছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় তৃপ্তি। এরপর কলেজে কেটে গেছে অনেকগুলো দিন। ধীরে ধীরে ফার্স্ট ইয়ারে তৃপ্তির সঙ্গে থার্ড ইয়ারের সৌভিকের মধ্যে একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী সৌভিক প্রথম থেকেই তৃপ্তির সাহায্যকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দুজনেই ইংরেজি সাহিত্যে মাস্টার্স করছে। সৌভিকের MA ফাইনাল পরীক্ষার সময় তৃপ্তির অনার্স কমপ্লিট হয়। সৌভিকের মতো ভীষণ ভালো রেজাল্ট করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মাস্টার কোর্সে ভর্তি হয়। সময় দ্রুত গতিতে কেটে যায়। পড়াশোনা শেষ করে আর প্রথম প্রচেষ্টায় সফল হয়ে নদিয়ায় একটা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে সৌভিক। সে ভীষণ খুশি হয়। এতদিনে তার একটা স্বপ্ন পূরণ হলো। এখন শুধু তার নিজেকে শিক্ষিকা হিসেবে প্রতিষ্ঠা করা বাকি। মন প্রাণ ঢেলে সে পড়াশোনা করতে থাকে। সৌভিক নদিয়ায় থাকার কারণে তার সঙ্গে দেখা সাক্ষাৎ কম হতে থাকে, তবে ফোনে সব সময় যোগাযোগ ছিল। MA কমপ্লিট করার পর বিভিন্ন সরকারি চাকরির সাথে সাথে শিক্ষক হওয়ার জন্য চাকরির প্রস্তুতি নিতে থাকে সে। কিন্তু শিক্ষিকা হওয়ার জন্য তো প্রশিক্ষণ লাগবে। ওদিকে তার বাবার আর্থিক অবস্থাও ততটা ভালো নয়। গ্রামে তাদের বেশ কয়েক বিঘা জমি জায়গা আছে। চাষবাসের উপর তাদের সংসার নির্ভরশীল। তবুও মেয়ের এত ভালো রেজাল্ট দেখে নিজেদের 10 কাঠা চাষের জমি বিক্রি করে দিয়ে তাকে বিএড কলেজে ভর্তি করে দেয় তার বাবা বিমানবাবু। বিএড পড়াকালীন সৌভিক একদিন তাকে ফোনে জানায়, মা বাবা আমার বিয়ের সম্বন্ধ দেখছে, একজন পাত্রী পছন্দ করেছে, এখন আমি কি করি? সৌভিকের কথাটা সে একদম গুরুত্ব সহকারে নেয়নি। হেসে বলেছিল, কি আবার করবে? তুমি যে লুকিয়ে লুকিয়ে এতদিন প্রেম করেছ তা বাবা মাকে জানিয়ে দাও। আজ 5 বছর ধরে আমরা সম্পর্কে আছি। এখনও আমাদের বন্ধুবান্ধবরা বা বাড়ির লোক কেউই জানে না। এবার তো সময় হয়েছে আমাদের সম্পর্কটা প্রকাশ্যে আনার। বাবা মা তো তোমার বিয়ের জন্য জেদ করবেই। তুমি আমার কথাটা বলে দাও। এরপর থেকে যতবারই সে এই বিষয়ে সৌভিককে জিজ্ঞাসা করেছে, কি গো বাড়িতে বলেছ আমার কথা, ততবারই সৌভিক প্রসঙ্গটি এড়িয়ে গেছে এই বলে, হ্যাঁ বলবো, আসলে আমার মা ভীষণ জেদি মহিলা, মাকে আমরা খুব ভয় করি, ধীরে সুস্থেই তোমার কথা বলবো। সে কোনো কিছু মনে করেনি। হঠাৎ একদিন ফেসবুক দেখে কোন এক পায়েল সরকার সৌভিক সেনগুপ্তের সঙ্গে নিজের এঙ্গেজমেন্টের ছবি দিয়েছে। পায়েল সরকার তার সব ছবিগুলো সৌভিকের বন্ধু তমাল প্রামাণিককে ট্যাগ করেছে, আর তমাল প্রামাণিক তার একজন ফেসবুক ফ্রেন্ড। তাই ছবিগুলো তার টাইমলাইনে সগর্বে দাপিয়ে বেড়াচ্ছে। বোবা দৃষ্টিতে সৌভিকের ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে সে। এখন ভাবে এজন্যই সৌভিক তার সঙ্গে গত 1 মাস ধরে ভালো করে কথা বলছে না। ফালতু কারণে ঝগড়া করে 7 দিন ধরে নিজের ফোন অফ করে রাখছে। কিন্তু কেন? এমন প্রতারণার কি কিছু দরকার ছিল? চোখের জলে বালিশ ভিজে যায়। সৌভিকের ফোন বারবার সুইচড অফ। নিজের প্রশ্নের উত্তর জানতে এক রবিবার সৌভিকের বাঁকুড়ার বাড়িতে সে পৌঁছে গিয়েছিল। প্রতি শনি রবিবার সৌভিক নদিয়া থেকে বাঁকুড়া আসে। 7 সকালে নিজের বাড়িতে তৃপ্তিকে দেখে চমকে ওঠে সৌভিক। নিজের বাবা মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কলেজের একজন জুনিয়র বোন হিসেবে। SSC পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু নোটস নিতে এসেছে। সে অবাক হয়ে সৌভিকের মুখের দিকে তাকায়। এই কোন ব্যক্তিকে সে দেখছে? তার 5 বছরের প্রেমিক নাকি অন্য কেউ? এক প্লেট মিষ্টি নিয়ে এসে সৌভিকের মা আলাপ জমায়। সামনে শ্রাবণ মাসে সৌভিকের বিয়ে। ছেলে অবশ্য পাত্রী নিজেই ঠিক করেছে, পায়েল সরকার, ওই সৌভিকের স্কুলেরই শিক্ষিকা। অত্যন্ত সুন্দরী, শিক্ষিতা, চাকুরিরতা, প্রফেসর, বাবার একমাত্র মেয়ে, রানাঘাটে বাড়ি। আমাদের অবশ্য এক দেখাতেই মেয়ে পছন্দ হয়ে গেছে। কি বড়লোক পরিবার। এসব কথা আলোচনার সময় সে এক দৃষ্টে সৌভিকের মুখের দিকে তাকিয়েছিল। সৌভিক তখন মাথা মুখ নিচু করে এক মনে ফোন দেখছে। এই মানুষটার কাছে আর কোনো প্রশ্ন কৈফিয়ত কিছুই নিতে ইচ্ছা করে না তৃপ্তির। নিজের বুকের রক্তক্ষরণ চেপে রেখে হাসি মুখে প্লেট থেকে একটা মিষ্টি তুলে নেয়। তারপর সৌভিকের দিকে তাকিয়ে বলে, বাহ, বেশ খুশির খবর তো। তা বিয়েতে নেমন্তন্ন করবে তো নাকি? আমরা জুনিয়র বোনেরা যেন বিয়ের খাওয়া দাওয়া মিস না করি। আজ তাহলে আসি। ভালো থেকো সৌভিক। সৌভিক দা। অবাক বিস্ময়ে সৌভিক দেখে সেই চিচকাদুনে মেয়েটা
এক লহমায় কত বড়, কত পরিণত হয়ে গেছে। মনটা মুহূর্তেই ভারী হয়ে যায় তার। আসলে বেশ কিছুদিন ধরেই সুন্দরী, শিক্ষিতা, চাকুরিরতা বড়লোক পায়েলের পাশে তৃপ্তিকে বড়ই ফিকে, বেমানান লাগছিল। তাই এই সিদ্ধান্ত। তৃপ্তি চলে যেতেই সোফায় মাথা নামিয়ে বসে পড়ে সৌভিক। সৌভিকের বাড়ি থেকে বেরিয়ে এসে সে কান্নায় ভেঙে পড়ে। সৌভিক যে তার সঙ্গে এত বড় প্রতারণা করবে তা মুহূর্তেও ভাবেনি। এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা তাহলে মিথ্যা। দুনিয়াটা শুধু টাকার পিছনেই ঘুরছে। মানুষ এত স্বার্থপর হয় এটা আগে ভাবেনি সে। তারপর থেকে নিজের মনকে পুরো নিজের আয়ত্তে এনে পাষাণপুরীতে বন্দি করে নিয়েছে তৃপ্তি। ছুটে চলেছে নিজেকে প্রতিষ্ঠিত করার একমাত্র লক্ষ্যের পানে। এখন এই মুহূর্তে মহানগরীর রাস্তায় এক ছাতার নিচে বৃষ্টি ভেজা এক প্রেমিক যুগলকে দেখে হঠাৎ করেই সৌভিকের মুখটা মনে ভেসে ওঠে তার। চোখে অবিরল ধারায় জল ঝরে পড়ে। ক্লান্তিতে হাতটা তুলে জলটা মুছতেও ইচ্ছা করে না। গাড়ির সামনের লুকিং মিরর থেকে তৃপ্তির দিকে, তার চোখের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে অভিনব। লুকিং গ্লাসে অভিনব দেখতে পায় তৃপ্তি নিঃশব্দে কেঁদে চলেছে। দু চোখে অবিরল জলের ধারা বয়ে চলেছে, আর সে উদাসীনভাবে বাইরে তাকিয়ে দেখছে। ওদিকে গাড়িতে উঠেই রুমে কানে হেডফোন গুঁজে সিটে মাথা এলিয়ে ঘুমোচ্ছে। সিগনালে গাড়িটা দাঁড়িয়েছে অনেকক্ষণ। তৃপ্তির দৃষ্টি অনুসরণ করে অভিনব সামনে তাকিয়ে একটা ছাতার নিচে কাক ভেজা প্রেমিক যুগলকে দেখতে পায়। মৃদু একটা হাসি ভেসে ওঠে মুখে। কোথায় যেন শুনেছিল কলকাতা মহানগরী প্রেমের শহর, স্বপ্নের শহর। প্রেম হৃদয়হীন কাঠখোট্টা মহানগরী কল্লোলিনী কলকাতার বুকে। প্রেম শব্দটা এখনো বেঁচে আছে? মনে হয় না। জীবনের চরম ইঁদুর দৌড়ে আর স্বার্থপর বাস্তবতায় মানুষের মানবিক গুণাবলী ক্রমশ হারিয়ে যেতে বসেছে। আদিম রিপুরা গ্রাস করছে মানুষের চেতনাকে। লোভ, লালসা, পরশ্রী, কাতরতা, স্বার্থপরতার মোহজালে সবাই বন্দী। এই প্রেমিক যুগল হয়তো আজ এক ছাতার তলায় খুশি, কিন্তু আগামীকাল এদের প্রেমের কি পরিণতি হবে কেউ জানে না। হয়তো দুজন দুদিকেই ছিটকে পড়বে, হয়তো সারা জীবন আর একসঙ্গে থাকা হবে না। তবে এই মুহূর্তটা আজীবন দুজনের মনে থেকে যাবে। পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়? রবীন্দ্রসঙ্গীতের মতোই এখন যেমন তার মনে পড়েছে তনুজার কথা। তনুজা তার ছোটবেলার বান্ধবী তথা প্রথম ও শেষ প্রেম। তার মা শ্যামলী দেবী ও তনুজার মা কুয়েলি দেবী দুজনে বেস্ট ফ্রেন্ড। সেই সূত্রে ছোট থেকে তাদের দুটো পরিবারের মধ্যে চেনা পরিচয় ও ভালোবাসা। পারিবারিক সূত্রে তারা বিগত 4-5 প্রজন্ম ধরে স্বর্ণ ব্যবসায়ী। প্রখ্যাত সেন অ্যান্ড সন্স জুয়েলার্সের মালিক তার বাবা তাপসবাবু। অন্যদিকে তনুজার বাবা ও মা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের বড় অফিসার। তাদের একমাত্র মেয়ে তনুজা। ছোট থেকে তনুজাও সে একসঙ্গেই বেড়ে উঠেছে, খেলাধুলা করেছে। দুজন অভিন্ন হৃদয় বন্ধু। তাই দুই পরিবারের সবাই জানত তনুজা ও অভিনব ভবিষ্যতে একসাথেই থাকবে। ভবিষ্যতে একসঙ্গে থাকার স্বপ্ন তনুজা অভিনব দুজনে মিলেই দেখেছিল। এমনই বর্ষণ সিক্ত দিনে কতবার তারা লং ড্রাইভে ডায়মন্ড হারবার গেছে। গাড়িতে তখন বাজত কিশোর কুমারের বিখ্যাত গানটা, रिमझिम गिर सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगे कैसी ये अगन। এরকম বৃষ্টির দিনে একটা ছাতার নিচে দাঁড়িয়ে কত ভুট্টা পোড়া খেয়েছে তারা দুজনে। তখনই এই বর্ষণসিক্ত শহরটাকে ভীষণ ভালো লাগতো অভিনবর। ভীষণ জীবন্ত প্রেমের শহর বলে মনে হতো। কোণে দেখা আলোয় ভিক্টোরিয়া চত্বরে হাতে হাত ধরে বসে থাকতো দুজনে। কখনো বা বাগবাজার ঘাটে বসে সন্ধ্যা নামা দেখত, কখনো গঙ্গার বুকে নৌকা করে ভেসে যেত দুজনে। সেসব দিন আজ অভিনবর জীবনে অতীত। কখন কিভাবে তনুজার মন একটু একটু করে পরিবর্তিত হচ্ছিল বুঝতে পারেনি সে, কিন্তু একবারে কি পারেনি। কলেজ শেষ হওয়ার পর বাবা মায়ের সঙ্গে লন্ডনে গিয়েছিল তনুজা। সেখানে তনুজার মামা মামিমা থাকেন। ওনারা দুজনেই ডাক্তার।
ওখানে 1 মাস ছিল তারা। পাশাপাশি বাঙালি পরিবারগুলোর সঙ্গে তখনই আলাপ পরিচয় হয়েছিল। লন্ডন থেকে ফিরে এসে সবসময় শুধু ওখানের সঙ্গে কলকাতার তুলনা টানত তনুজা। লন্ডন তখন তার চোখে স্বপ্নের শহর, আর কলকাতা এদো গলি। তখন আর অভিনবের হাত ধরে কলকাতা চষে বেড়াতে মন চাইতো না তনুজার। হয়তো লন্ডনে গ্রিন কার্ডধারী কোনো ভারতীয় পুরুষ মনের মাঝে বাসা বেঁধেছিল, বুঝতে পারেনি অভিনব। তনুজার খুব দ্রুত পরিবর্তন ঘটেছিল। 1 বছর পর লন্ডনের ফ্যাশন ডিজাইনিংয়ের উপর একটা কোর্স করবে বলে কলকাতা ছাড়ে তনুজা। তখন অনেক বুঝিয়েছিল সে, কিন্তু তনুজা কোনো কথা শোনেনি। অভিনবর মনে তখনই বিচ্ছেদের ঘণ্টা বেজে গিয়েছিল। স্বভাবতই লন্ডনে মামার কাছে গিয়ে তনুজা নিজের জীবন গড়তে ব্যস্ত হয়ে পড়ে। অভিনব ফোন কল, দীর্ঘ প্রতীক্ষা সব ব্যর্থ হয়ে যায়। এরপর একদিন তনুজার বাবা মা তনুজার সঙ্গে স্থায়ী বিচ্ছেদের খবর নিয়ে তাদের বাড়িতে আসে। আসলে কি জানিস অভি, তনুটা আর ইন্ডিয়াতে ফিরতে চাইছে না। ওখানের এক প্রবাসী বাঙালি ডাক্তারবাবুর একমাত্র ছেলের সঙ্গে তনুর বিয়ে ঠিক করেছে ওর মামা। পাত্র ডাক্তার। আমাদের অবশ্য মত ছিল না, কিন্তু তনুটা নিজেই অতনুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তাই বুঝতেই পারছিস বাবা, আমরা অসহায়। মুখে অসহায়তা ফুটিয়ে বলেছিলেন কাকিমা কুহেলি দেবী। তার বাবা মা সবই বুঝতে পেরেছিলেন, কিন্তু শ্যামলী দেবী বান্ধবীকে বেশি কিছু বলতে পারেননি। শুধু বলেছিলেন, তনু যেটা অবিশ্বাসে করলো সেটা একদম ঠিক না। ছেলেটার বিশ্বাসটা ভেঙে দেওয়া একদম উচিত হয়নি তনুর। যাক, তোরা কি করবি, আমি আশীর্বাদ করি তোর মেয়ে সুখেই থাক। তনুজার চলে যাওয়ার পর মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল সে। আর তারপর আরও একটা অপ্রত্যাশিত আঘাত আসে। মা শ্যামলী দেবীর ক্যান্সার ধরা পড়ে। সমস্ত চিকিৎসাকে ব্যর্থ করে শ্যামলী দেবী মারা যান। বাড়িতে তখন 3টি প্রাণী। তার বাবা তাপসবাবু, সে নিজে আর বোন রুমেলা। রুমি তখন সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাই নিজের ব্যক্তিগত সব শোক ভুলে উঠে দাঁড়াতেই হয়। আর তখন থেকেই ব্যবসা বাড়ি সব সমান তালে সামলাতে নামে অভিনব। মাতৃহারা বোনকে সঠিক আদর যত্ন স্নেহে লালন পালন করতে থাকে। প্রেম সম্বন্ধে, মহিলা সম্বন্ধে সমস্ত নরম কোমল অনুভূতি সব নষ্ট হয়ে যায়। নিজের কালো অতীতকে কাটিয়ে আজ সে সফলতার শীর্ষে দাঁড়িয়ে আছে। বাপি রুমি বিগত কয়েক বছর ধরে তাকেই বিয়ে করার জন্য উত্ত্যক্ত করে যাচ্ছে, কিন্তু বিবাহ নামটা শুনলেই গায়ে জ্বালা ধরে তার। তনুজাকে মনে পড়ে। তবে আজকের দিনটা বেশ অন্যরকম। তৃপ্তি যখন অসহায় অবস্থায় কেঁদে কেঁদে বসে পড়েছিল, ওখানে উপস্থিত সকলেকেই সেই সুদূর বাঁকুড়া থেকে ইন্টারভিউ দিতে এসে এত বড় অঘটনের সম্মুখীন হওয়ার কথাটা কেঁদে জানাচ্ছিল, তখনই মনটা কেমন করে উঠেছিল তার। পরিষ্কার বুঝতে পারছিল অসহায় মেয়েটার প্রতি অন্যায় হচ্ছে, তাই নিজের থেকে উপযাজক হয়ে এগিয়ে গিয়েছিল সে। তারপর যখন তৃপ্তি তার হাতের উপর অজ্ঞান হয়ে পড়ল, তখন থেকেই সে একটা অদৃশ্য মায়ায় জড়িয়ে পড়েছিল। তাই অসুস্থ মেয়েটাকে একা ছাড়তে মন চায়নি। এখন তৃপ্তির চোখের জলের দিকে তাকিয়ে নিজেকেই হারিয়ে ফেলে অভিনব। যানজট ছেড়ে গেছে, সিগন্যাল গ্রিন হয়েছে। অভিনব কিছু বুঝতে পারেনি। অতীতে বুঁদ হয়ে আছে সে। পিছনে গাড়ির হর্নের তীব্র স্বরে সচকিত হয়ে ওঠে তৃপ্তি অভিনব দুজনে। পিছনে তখন নানা কটু মন্তব্য ধেয়ে আসছে। ও দাদা, ঘুমিয়ে পড়লেন নাকি? গাড়িটা স্টার্ট করুন। চোখের জল মুছে টান টান হয়ে বসে তৃপ্তি। অভিনব ড্রাইভিংয়ে মন দেয়। বেশ কিছুক্ষণ চলার পর বেহালার একটা বড় প্রসাদপম বাড়ির গেটে হর্ন দেয় অভিনব। দারোয়ান গেট খুলে দেয়। ধীরে ধীরে গাড়ি থেকে নামে তৃপ্তি। নিজের ব্যাগটা বুকে জড়িয়ে ধরে বিশাল সাদা রঙের বাড়িটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। বাড়ির সামনে সাজানো গোছানো ফুলের বাগান। সামনে কালো রঙের আর একটা প্রকাণ্ড গাড়ি দাঁড়িয়ে আছে। বাড়ির ভেতর থেকে একটা কুকুরের ডাক ভেসে আসছে। অভিনব গাড়িটা গ্যারেজে রাখতে গেছে, আর রুমেলা গাড়ি থেকে নেমেই গট গট করে ভেতরে ঢুকে গেছে। একা তৃপ্তি ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভাবছে, এ কোথায় এলাম রে বাবা? জানা নেই, চেনা নেই। এদের দাদা বোনের কথাটা মেনে নেওয়া কি ঠিক হলো? এর থেকে ভদ্রলোককে বুঝিয়ে সুঝিয়ে ধর্মতলায় চলে গেলে ভালো হতো। এখন যে আমি কি করি? ওদিকে বাড়ির ভেতর থেকে একজন সুদর্শন ভদ্রলোক বেরিয়ে এসে তৃপ্তিকে আপাদমস্তক ভালোভাবে নিরীক্ষণ করছেন।
দোতলায় ইজি চেয়ারে বসে রুমি ও অভিনব ফেরার প্রতীক্ষা করছিলেন তাপসবাবু। ঘণ্টাখানেক আগেই রুপির হোয়াটসঅ্যাপ মেসেজটা পেয়ে ভীষণ অবাক হয়েছিলেন তিনি। রুমি তাকে জানিয়েছে তার দাদাভাই কিভাবে সুদূর গ্রাম থেকে আসা একজন মহিলা পরীক্ষার্থীকে সাহায্য করেছে। আবার শুধু সাহায্য নয়, রীতিমতো জোর করে তাকে নিয়ে বাড়িতে আসছে। এসব শুনে শুধু অবাক নয়, প্রচণ্ড তাজ্জব হয়ে গেছেন তিনি। সারা রাস্তা রুমি হোয়াটসঅ্যাপে বাপির সঙ্গে চ্যাট করতে করতে এসেছে। তার দাদাভাইয়ের প্রত্যেকটি কথাবার্তা হুবহু বাপিকে পাঠিয়েছে। তাই তাপসবাবু হন্তদন্ত হয়ে দেখতে এসেছেন কেমন সেই মেয়ে, যে তার ছেলের পাথরের মতো মনে সাধারণ মানবিকতাবোধ, দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে। কিন্তু তৃপ্তিকে দেখে ভীষণ হতাশ হন তিনি। অত্যন্ত সাধারণ সুতির সালোয়ার পরা, রোগা পাতলা শ্যামলা একটা মেয়ে। চুলের লম্বা বিনুনিটা কোমর ছুঁয়ে আছে, বুকের কাছে ব্যাগটা ধরে জড়সড়ভাবে দাঁড়িয়ে আছে। এ কাকে বাড়িতে নিয়ে এলো অভি? একেবারে গাইয়া মনে হচ্ছে। এর থেকে তো আমাদের গয়নার শোরুমের মেয়েগুলো সুন্দর দেখতে। চুপচাপ তৃপ্তির পা থেকে মাথা পর্যন্ত জরিপ করছিলেন তিনি। ভয়, লজ্জায়, ক্লান্তিতে তৃপ্তি আরও ছোট হয়ে গেছে। পিছন থেকে অভিনব এসে বলে, চলো তৃপ্তি, বাড়ির ভেতর চলো। আর তখনই বাড়ির ভেতর থেকে প্রকাণ্ড একটা অ্যালসেশিয়ান বেরিয়ে আসে। অচেনা তৃপ্তিকে দেখেই ঘেউ ঘেউ করে তাকে তেড়ে আসে। ভয়ে তৃপ্তি অভিনবর হাত খামছে, ধরে বলে, ওকে আটকান, আমার ভয় করছে, আমার ভয় করছে। এক হাতে তৃপ্তির কোমর জড়িয়ে ধরে অপর হাতে জোজোকে সামলায় অভিনব। জোজো, স্টপ, স্টপ ইট, শি ইজ ফ্রেন্ড, জাস্ট স্টপ। জোজোর মাথায় আদরের হাত রাখে অভিনব। মনিবের আদর পেয়ে জোজো চুপ হয়ে যায়। তখনও ভয় সে অভিনবকে শক্ত করে ধরে আছে। ভয় করে না তৃপ্তি, দেখো ঠিক হয়ে গেছে, জোজো আর কিছু করবে না, চোখ খোলো। না না, আপনি ওকে সরান প্লিজ, আমার কুকুরকে প্রচণ্ড ভয় করে। মৃদু হেসে অভিনব বাড়ির কাজের লোককে ডেকে বলে, বিমানদা, যাও জোজোকে ভিতরে নিয়ে যাও। এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন তাপসবাবু। নিজের ছেলেকে দেখছেন আর অবাকও হচ্ছেন। ওদিকে দোতলা থেকে রুমিও দাদাভাইকে দেখছিল আর ভাবছিল, একটা গ্রামের সাধারণ মেয়ের উপর তার দাদাভাইয়ের এত মমতা কখন জন্মালো। এই তো ঘণ্টাখানেক আগে আলাপ মেয়েটার সঙ্গে, দেখা যাক কি হয়। তাপসবাবুর সামনে এসে অভিনব বলে, তৃপ্তি, ইনি আমার বাবা। সঙ্গে সঙ্গে তৃপ্তি নিচু হয়ে তাকে প্রণাম করে। তৃপ্তি পায়ে হাত দিতেই চমকে ওঠেন তাপসবাবু। তোমার হাতটা বেশ গরম মামনি, মনে হয় তোমার জ্বর এসেছে। সঙ্গে সঙ্গে তৃপ্তির হাতটা টেনে ধরে অভিনব। তৃপ্তি, এখনও তো তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আমাকে আগে বলনি কেন? ডাক্তারবাবুর কাছে চেক আপ করিয়ে নিতাম। এখন ভেতরে চলো। রুমি, এই রুমি। দাদা ভাইয়ের হাঁক ডাকে নিচে নামে রুমেলা। তৃপ্তিকে তোর রুমে নিয়ে যা, শুকনো জামা কাপড় দে ওকে, তারপর নিচের ডাইনিং টেবিলে নিয়ে আয়। বৃষ্টির জন্য তো কোথাও খাওয়া হলো না আমাদের, তাড়াতাড়ি কর। আমার জন্য আপনারা শুধু শুধু ব্যস্ত। অভিনবর বড় বড় চোখের দিকে তাকিয়ে চুপ করে যায় তৃপ্তি। রুমেলা তাকে প্রায় টানতে টানতে দোতলায় নিয়ে যায়। রুমেলার ঘরে ঢুকে অবাক হয়ে যায় তৃপ্তি। ঘরের ভেতরটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। ঘরের দেওয়ালগুলো কি সুন্দর মসৃণ চকচকে, ভেতরে রং বেরঙের আলোর ফুলঝুরি। একদিকে রুমেলার দুধসাদা বিছানা, ঘরের দেওয়ালে প্রকাণ্ড ওয়ার্ড্রপ, একটা দেওয়াল পুরো আয়না দিয়ে মোড়া। ভয়ে রুমেলার হাত দুটো ধরে কেঁদে ফেলে তৃপ্তি। আমি এখানে আসতে চাইনি, আপনি বিশ্বাস করুন, শুধু উনি জোর করলেন তাই আমি না বলতে পারলাম না। আমি বাড়ি যাব, আমার বাবা ভাই চিন্তা করবে। আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, চার্জ নেই, তাই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। আমাকে বাড়ি যেতেই হবে। আমার বাবার শরীরটা খারাপ দেখে এসেছিলাম, আমি প্লিজ কাল সকালেই চলে যাব। আমি এসে আপনাদের বড্ড অসুবিধায় ফেললাম, আমার খুব খারাপ লাগছে। ঝরঝর করে কেঁদে ফেলে তৃপ্তি। তৃপ্তির অসহায়তাটা বুঝতে পারে রুমেলা। তৃপ্তির প্রতি মনটা তার মায়ায় ভরে ওঠে। তাছাড়া তৃপ্তির হাত দুটি জ্বরে পড়ে যাচ্ছে, ও যে ভালোভাবে দাঁড়াতে পারছে না তা বুঝতে পারে রুমেলা। তৃপ্তির জ্বর তপ্ত হাত দুটো মৃদু চাপ দিয়ে সে বলে, তুমি কিছু চিন্তা করো না, নিজের ফোনটা চার্জ দিয়ে দাও, আর আমার ফোন থেকে বাড়িতে ফোন করে দাও। তোমার বাবার সাথে ভাইয়ের সাথে কথা বলে নাও, তবে তার আগে দাদা ভাইয়ের কথা মতো ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে নেবে চলো। আর আমাকে একদম আপনি বলবে না, আর কান্নাকাটি করবে না। নাও তাড়াতাড়ি করো, আমার ভীষণ খিদে পেয়েছে।
রুমেলা, প্লিজ আগে বাবাকে একবার ফোন করি, ভীষণ চিন্তা করবে। সকাল থেকে ভাইকে ফোন করিনি। রুমেলা হেসে তার ফোনটা দেয়। বাড়িতে বাবাকে ফোন করে কিছু সত্য কথা গোপন করে কিছু কথা জানায় সে। বাবাকে বলে, কলকাতায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাবা, পথঘাট সব জলের তলায় ডুবে আছে। এখানে হঠাৎ আমার এক বান্ধবী রুমেলার সঙ্গে দেখা হলো। রুমেলা কিছুতেই ছাড়লো না, তাই আমি রুমেলাদের বাড়িতেই চলে এসেছি। আমি আগামীকাল বাঁকুড়ার বাস ধরবো, তুমি চিন্তা করো না বাবা। নিজের প্রচণ্ড শরীর খারাপের কথাটা, জ্বরের কথাটা এড়িয়ে যায় সে। রুমেলা এতক্ষণ চোখ বড় বড় করে তৃপ্তির কথা শুনছিল। বিস্মিত রুমেলাকে ফোনটা ফেরত দিতে দিতে সে বলে, আসলে কি জানো রুমেলা, আমার তো মা নেই, শুধু বাবা আর ভাই, এরাই আমার পৃথিবী। এখন বাবাকে আমার শরীর খারাপের কথাটা বললে মানুষটা ভীষণ চিন্তায় পড়বে, তাই বাবাকে অর্ধসত্য বললাম। মা থাকলে মাকে সব কথা খুলে বলা যেত। তৃপ্তির কথা শুনে মনটা উদাস হয়ে যায় রুমেলার। সত্যি মা থাকলে কত সমস্যার যে সহজ সমাধান হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্য তৃপ্তির মতো তারও যে মা নেই। মায়ের কথা মনটা ভারী হয়ে যায় দুজনের। অভিনবর হাঁকডাকে খাবার টেবিলে বসে রুমেলা ও তৃপ্তি। রুমির সঙ্গে সিঁড়ি দিয়ে নামার সময় আবার তাপসবাবু দেখছিলেন মেয়েটিকে। এবার যেন তৃপ্তিকে অন্যরকম লাগছিল। রুমির দামি নীল রঙের কুর্তি ও কালো লেগিংস পরে এক রাশ খোলা আধভেজা চুল পিঠের উপর ছেড়ে দিয়ে তৃপ্তি যখন খাবার টেবিলে বসলো, তখন তার জ্বরক্লিষ্ট মুখটা বেশ কোমল মায়াময় লাগছিল তাপসবাবুর। একদম কিছুই খেতে পারল না তৃপ্তি। অভিনব বকে বকে অনেক খাওয়াবার চেষ্টা করলো, কিন্তু সে প্রায় কিছুই খেলো না। খাওয়ার পর তাকে জ্বরের ওষুধ দিল অভিনব। জ্বরের ওষুধ খেয়ে রুমেলার ঘরে গিয়ে তার খাটের উপর গুটি মেরে শুয়ে পড়ল সে। তারপর আর তার কিছু মনে নেই। ঘুমের ঘরে তৃপ্তি স্বপ্ন দেখছিল কি সুন্দর দিগন্ত প্রসারী নীল সমুদ্র, জলরাশির শেষ নেই। সামনে তাকালে মনে হয় নীল সাদা আকাশটা সমুদ্রের নীলিমায় এসে মিশে গেছে। তটের নরম বালিতে ছোট ছোট পা ফেলে হেঁটে যাচ্ছে তৃপ্তি। পাশে হাত ধরা সৌভিক, সে অনর্গল বকম করে চলেছে, আর সৌভিক চুপচাপ শুনছে। সূর্য সমুদ্রে লাল আবিরের ঢেলে আস্ত যাচ্ছে। পাশাপাশি বসে তারা দুজনে ঢেউ গুনছে। হেরে গলায় সৌভিক গান ধরেছে, ইয়ে সব মস্তানি মধোশ কিস আয়, মুছে ডোর কই খিয়েছে তেরি ওর লিয়ে যায়। তন্ময় হয়ে শুনছিল সে। হঠাৎ সৌভিক সমুদ্রে নামলো। বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। সে প্রাণপণে চিৎকার করছে, আর দূরে যেও না সৌভিক, ফিরে এসো, ফিরে এসো। হাসতে হাসতে সৌভিক সমুদ্রের আরও গভীরে চলে যাচ্ছে। হঠাৎ একটা পাহাড় প্রমাণ ঢেউ উঠল, আর সৌভিক সেই ঢেউয়ের নিচে হারিয়ে গেল। সৌভিক, সৌভিক তুমি কোথায়? চিৎকার করে কেঁদে উঠে বসে তৃপ্তি। সঙ্গে সঙ্গে অভিনব তাকে ধরে নেয়। তৃপ্তি, তৃপ্তি, শান্ত হও, শান্ত হও, তুমি স্বপ্ন দেখছিলে। রুমি, জল দে তো। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে শান্ত হয় তৃপ্তি। অবাক চোখে দেখে তাকে ধরে অভিনব বিছানায় বসে আছে। চেয়ারে বসে আছেন তাপসবাবু। রুমি বিছানায় বসে আছে। তাকে বলে, রাত্রে তোমার প্রচণ্ড জ্বর এসেছিল তৃপ্তি। আমি ভয় পেয়ে দাদাভাই ও বাপিকে ডেকে আনি। দাদাভাই প্রায় আধ ঘন্টা ধরে তোমার কপালে জলপট্টি দিচ্ছে, ক্যালপল খাওয়ানো হয়েছে, আর এতক্ষণ তুমি জ্বরের ঘোরে ভুল বকছিলে তৃপ্তি। সৌভিক, সৌভিক বলে ডাকছিলে। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ছি ছি ছি, কি লজ্জা! এখনও ঘুমিয়ে ঘুমিয়ে সেই প্রতারক প্রেমিক সৌভিকের স্বপ্ন দেখছিল সে। নিজের উপরেই চরম ঘৃণা আসে তৃপ্তির। রাগে নিজেকেই দুটো চড় মারতে ইচ্ছে করে। বাকি রাত আর ঘুম হয় না, চুপচাপ শুয়ে থাকে। অভিনব তাপসবাবু অনেকক্ষণ নিজেদের রুমে চলে গেছেন। রুমেলাও ঘুমিয়ে পড়েছে। ঘুম আসে না তৃপ্তির চোখে। জ্বর ছেড়ে গেছে, এখন বেশ গরম লাগছে। দুর্বল শরীরটাকে টেনে নিয়ে রুমের লাগোয়া ব্যালকনিতে আসে সে। বাইরে তখন প্রবল বর্ষণ চলছে। চুপচাপ বাইরে তাকিয়ে নিজের ভাগ্যের কথা ভেবে চলে। হাজারবার চেষ্টা করা সত্ত্বেও সৌভিক তার অবচেতন মনে এখনও ধরা আছে। জ্বরের ঘোরে তাই ওই বিশ্বাসঘাতকতাকে ডেকে ফেলেছে সে। অনেকক্ষণ হাবিজাবি চিন্তা করে ব্যালকনির চেয়ারে ঘুমিয়ে পড়ে তৃপ্তি। প্রতিদিন ভোরে ওঠে অভিনব। ভোরে উঠে জোজোকে নিয়ে বাগানে অনেকক্ষণ দৌড়ায়। তারপর দোতলায় নিজের জিমে চলে আসে।
সেখানে ঘণ্টাখানেক ঘাম জড়ানো তার বিগত 7 বছরের অভ্যাস। আজ অবশ্য ভোরে উঠে রুমে এসেছে সে, তৃপ্তির জ্বর ছাড়ল কিনা দেখতে। এসে দেখে বিছানায় রুমি একাই শুয়ে আছে, তৃপ্তি নেই, বাথরুমেও নেই। ব্যালকনির দিকে গিয়ে হঠাৎ তৃপ্তিকে চেয়ারে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় সে। বাইরে তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘুমন্ত তৃপ্তির ক্লান্ত মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে অভিনব। মেয়েটা কত অসহায়, তাই এই দুর্যোগ উপেক্ষা করে সুদূর গ্রাম থেকে একা একা কলকাতা এসেছে। কি কঠোর জীবন সংগ্রাম করছে। তৃপ্তির কপালে হাত দিয়ে জ্বরের তাপ অনুভব করে অভিনব। তৃপ্তির কপাল বরফ শীতল। ইস, কতক্ষণ এখানে শুয়ে আছে কে জানে, ঠান্ডা লাগলে আরও বিপদ। সে কোমল স্বরে ডাক দেয়, তৃপ্তি, তৃপ্তি, এখানে এভাবে ঠান্ডায় ঘুমোচ্ছ কেন? ওঠো, ওঠো প্লিজ। হালকা হাতে তৃপ্তিকে ধাক্কা দেয় অভিনব। চমকে ঘুম থেকে উঠে অভিনবকে দেখে থমকে যায় সে। আপনি আপনি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এসেছিলাম। তুমি ঠান্ডায় ব্যালকনিতে ঘুমোচ্ছ কেন? আর মোড়া ভাঙে তৃপ্তি। চেয়ার থেকে উঠতে উঠতে বলে, এই চোখটা লেগে গিয়েছিল। এরপর সে উঠে বাথরুমে চলে যায়। কিছুক্ষণ পর 1 কাপ গরম চা করে তার হাতে ধরায় অভিনব। আমি বানালাম, খেয়ে দেখো। তাপসবাবু রুমেলা ডাইনিং টেবিলে বসে আছে। বাইরে প্রবল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও চলছে। খবরে বলছে এই গভীর নিম্নচাপ আরও 2 দিন স্থায়ী হবে। কলকাতার ব্যস্ত সড়ক কোথাও 1 হাঁটু, কোথাও 1 কোমর জল জমেছে। বেশ কিছু জেলার বানভাসির ছবি বারবার টিভিতে দেখাচ্ছে। প্রবল বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রুমেলাদের বাড়িতে আজ রান্নার মাসি আসতে পারেনি। অগত্যা অভিনব রান্নাঘরে ঢুকে টুকটুক শব্দ করছে। তাপসবাবু রুমেলা দুজনেরই মুখ শুকনো। সারাদিন কি খাবে, কিছু ঠিক ঠিকানা নেই। শুকনো পাউরুটিও 1 কাপ চা বোনের সামনে নামিয়ে দিয়ে অভিনব বলে, এখন এইগুলো খেয়ে নে, তারপর দুপুরে দেখি অনলাইনে কিছু অর্ডার করা যায় কিনা। খাবার দেখে রুমেলার মুখ চুপসে গেছে। তাপসবাবু একটা ব্রেডে জ্যাম লাগিয়ে অনিচ্ছায় মুখে পড়ে চিবোচ্ছেন। এদের অবস্থা দেখে তৃপ্তি বলে, আমি কিচেনে গিয়ে কিছু বানিয়ে দেব? না না, তোমার শরীর খারাপ তৃপ্তি, তোমাকে কিছু কাজ করতে হবে না, আমি ম্যানেজ করে নেব। কিন্তু দাদা ভাই, আমি ব্রেড জ্যামকে থাকতে পারবো না, আমার খিদে পাচ্ছে। মৃদু হেসে তৃপ্তি বলে, আমাকে কিচেনে নিয়ে চলো রুমেলা, আমি খাবার বানিয়ে দিচ্ছি। তৃপ্তি, তোমাকে বারণ করছি তো কিচেনে যেতে, চুপচাপ খেয়ে নাও দুজনে। এবার অভিনবর ধমক অগ্রাহ্য করে রুমির সঙ্গে কিচেনে যায় তৃপ্তি। 0.5 ঘন্টা পরে গরমা গরম আলুর পরোটা ও বাদামের চাটনি বানিয়ে ফেলে। ডাইনিং টেবিলে খাবারগুলো নামিয়ে দিতে তার উপর হামলে পড়ে রুমেলা। খেতে খেতে বলে, কতদিন এমন সুখাদ্য খাইনি তৃপ্তি, আগে আমার মা বানাতো। রত্নামাসি এত সুস্বাদু রান্না করতে পারে না। থ্যাংক ইউ তৃপ্তি। তাপসবাবু তৃপ্তির প্রশংসা করে, খুব সুন্দর হয়েছে তৃপ্তিমা, অনেক দিন বাদে আমরা সবাই মিলে একসাথে বসে এত ভালো ব্রেকফাস্ট খেলাম। রোজ ব্রেড টোস্ট অমলেট খেয়ে মুখে চড়া পড়ে গেছে, আজ তোমার কারণে জিভের স্বাদ বদল হলো। আর চোখে অভিনবকে তৃপ্তি তাকিয়ে দেখে, সে তখন খুব মন দিয়ে আলুর পরোটা খাচ্ছে। একটু বেলা হতেই বাড়ি যাওয়ার জন্য ছটফট করে ওঠে তৃপ্তি। তাপসবাবুকে বলে, কাকাবাবু আপনি অনুমতি দিন, এরপর আমাকে ধর্মতলা যেতে হবে, বাড়ি না গেলে বাবা ভীষণ চিন্তা করবে। তাপসবাবুর এখন তৃপ্তিকে বেশ ভালো লেগে গেছে। মেয়েটার আচার আচরণ যেমন ভদ্র মার্জিত, কাজে কর্মে তেমনি চটপটে সাবলীল। ব্রেকফাস্টের পর সুন্দর করে আরেকবার চা বানিয়ে দিয়েছে তাকে। ডাইনিং টেবিলে তৃপ্তি সম্পর্কে যাবতীয় খোঁজখবর নিয়েছেন তিনি। বেশ মার্জিত ভঙ্গিতে তৃপ্তি তাদের পারিবারিক অবস্থান, নিজের কঠিন জীবন সংগ্রামের কথা, ছোট থেকে কষ্ট করে পড়াশোনার কথা, এখন একটা চাকরির প্রচেষ্টায় নিরন্তর ঘোরাঘুরির কথা সবই তাকে বলেছে। এখন মেয়েটার কথায় চমকে ওঠেন তিনি। না না তৃপ্তিমা, এই দুর্যোগে তোমাকে ছাড়বো কিভাবে, তাছাড়া তুমি অসুস্থ, আজকের দিনটা তুমি আমাদের বাড়িতে থেকে যাও মা। কিন্তু কাকাবাবু, আমার বাবা, তোমার বাবাকে ফোনে ধরে, ফোনটা আমাকে দাও তৃপ্তি, আমি কথা বলবো। অভিনব বলে, না না, আপনাকে কিছু বলতে হবে না, বাবা জানে আমি আমার বান্ধবীর বাড়িতে আছি, আপনি প্লিজ কিছু বলবেন না। তৃপ্তির ইতস্তত ভাব বুঝতে পেরে তাপসবাবু বলেন, আমাকে ফোনটা দাও, তোমার বাবার সাথে আমি কথা বলে নিই। বান্ধবীর দাদার কথা বলার থেকে বান্ধবীর বাবার কথা বলা অনেক স্বস্তির, তাই না তৃপ্তিমা?
ফোনে তৃপ্তির বাবা বিমানবাবুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাপসবাবু। তৃপ্তির জ্বরের কথা বিমানবাবুকে জানাতেই ও প্রান্ত থেকে চিন্তাক্লিষ্ট গলায় তিনি বলে ওঠেন, আমার মেয়েটা ভীষণ অন্তর্মুখী দাদা, চুপচাপ নিজের সব কষ্ট অসুবিধা মুখ বুঝে সহ্য করে, কাউকে জানতে দেয় না ওর মনের ভেতর কি হচ্ছে। আসলে ছোট থেকেই ভীষণ কষ্টে মানুষ হয়েছে তো, খাওয়ার অভাব না থাকলেও আমি কোনো বিষয়ে ছেলে মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারিনি। তাই ছোট থেকে মেয়েটা আমার লড়াকু, সব কিছু মানিয়ে নিয়ে বড় হয়েছে। আজ ওর মা নেই, তাই 5 বছর ধরে আমাদের সংসারের একমাত্র খুঁটি আমার মেয়ে তৃপ্তি। বাড়ির কাজের পাশাপাশি সকাল সন্ধ্যা টিউশন পড়িয়ে ওর ভাইয়ের পড়াশোনা করাচ্ছে, আমার চিকিৎসা করাচ্ছে। মেয়েটা আমার দশভুজা দুর্গা হয়ে সব দিক সামলাচ্ছে। আমি ওর অভাগা বাবা, মেয়েটাকে কিছু দিতে পারিনি। ওর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও বিয়ে দিতে পারছি না। তবুও মায়ের আমার কোনো অভাব অভিযোগ নেই। আমাদের জন্য দিন রাত উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনি বললেন বলে আমি জানতে পারলাম মায়ের আমার জ্বর হয়েছে, না হলে মা তো আমাকে সবসময় বলছে আমি ভালো আছি বাবা। তারপর একটু থেমে বলেন, এই দুর্যোগে মেয়েটাকে আমার একটু সামলে রাখবেন দাদা, একদম বাড়ির বাইরে বের হতে দেবেন না। ঝড় বৃষ্টি থেমে যাক, তারপর বাঁকুড়া ফিরবে। এখানে আমরা ভালো আছি। আপনার মতো একজন হৃদয়বান সজ্জন ব্যক্তির বাড়িতে তৃপ্তিমা আমার আছে, আমার আর চিন্তা কি। সোফায় বসে ফোনের ওপ্রান্তে প্রত্যেকটা কথা শুনতে পাচ্ছিল অভিনব। এসব শুনে তৃপ্তির প্রতি একটা শ্রদ্ধা মিশ্রিত বিশেষ ধরনের অনুভূতি তৈরি হয় তার মনে। তৃপ্তি এ বাড়িতে থাকবে জেনে রুমেলা ভীষণ খুশি। তৃপ্তিকে জড়িয়ে ধরে সে বলে, তৃপ্তি তুমি খিচুড়ি রান্না করতে পারবে আর চিকেন কষা? তোর শুধু খাই খাই। তৃপ্তির শরীর খারাপ, ওকে কিছু রান্না করতে হবে না, আমি অনলাইনে অর্ডার করছি। ধমকে ওঠে অভিনব, আমার শরীর ঠিক আছে, এখন জ্বর নেই, আপনাকে আর বাইরের খাবার অর্ডার করতে হবে না, আমি খিচুড়ি বসাচ্ছি। আবার অভিনবের কথা অগ্রাহ্য করে রান্নাঘরে যায় তৃপ্তি। কিচেন থেকে রুমি তৃপ্তির হাসাহাসির শব্দ ভেসে আসছে। সোফাতে বসে অনলাইনে কিছু কাজ করছিল অভিনব, কিন্তু মনঃসংযোগ করতে পারে না। মনটা বারবার কিচেনের দিকে চলে যাচ্ছে। দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হয়। আজ অনেক দিন বাদে নিজেদের বাড়িটাকে বাড়ি বলে মনে হয় তাপসবাবুর। স্ত্রীর মৃত্যুর পর তারা 3 জন যান্ত্রিকভাবে জীবনযাপন করে চলেছে। 3টে লোকের পরিবার 3 দিকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অভিনব সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যায়, ফেরে সেই রাত্রে। তিনিও তাই করেন। একা বাড়িতে রুমি দুপুরে কি খায় কে জানে। আজ বেশ খুশি হয়েছে মেয়েটা। তৃপ্তির সঙ্গে গল্প করতে করতে খেয়ে যাচ্ছে। আর ছেলের চোখে মুগ্ধতার ছোঁয়া অনেকক্ষণ ধরে লক্ষ্য করেছেন তিনি। তাদের বাড়িতে সবই আছে, অভাব শুধু এমন একজন গৃহলক্ষ্মীর যে তার স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সংসারের প্রত্যেক সদস্যকে একসঙ্গে বেঁধে রাখবে। অনেকবার ছেলেকে বলেছেন বিয়ে করতে, সে রাজি হয়নি। এবার আরেকবার চেষ্টা করবেন তিনি। বাড়িতে অভিনবর বউ এলে ছেলে মেয়ে দুজনেরই একাকিত্ব কাটবে, তিনিও শান্তি পাবেন। সৌভিককে? হঠাৎ অভিনবর গলা শুনে চমকে ওঠে তৃপ্তি। দুপুরে খাওয়ার পর রুমির ঘরে শুয়ে গল্প করছিল দুজনে। কিছুক্ষণের মধ্যেই রুমি ঘুমিয়ে কাঁদা। দুপুরে ঘুমানোর অভ্যাস নেই তার। তার রুমের বাইরে বেরিয়ে রুমেলাদের প্রকাণ্ড দোতলাটা ঘুরে ঘুরে দেখছিল। পুরো দোতলা জুড়ে প্রায় 10টা রুম। 5টা রুম নিয়ে অভিনবর অংশটা রুমির থেকে আলাদা করা। রুমির অংশ থেকে বেরিয়ে অভিনবর দিকের অংশটা ঘুরে দেখছিল সে। লাইব্রেরি জিম পেরিয়ে দক্ষিণের ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। পুরো ব্যালকনি জুড়ে রকমারি ফুলের বাগান, যেন এক টুকরো সবুজ উঠে এসেছে। মুগ্ধ হয়ে দেখছিল তৃপ্তি। অভিনবর প্রশ্নে চমকে ওঠে, তার দিকে চোখ মেলে তাকায়। সৌভিককে তৃপ্তি? আবার প্রশ্ন করে অভিনব। অবাক হয়ে মনে মনে তৃপ্তি ভাবে, সৌভিকের কথা অভিনব জানল কিভাবে, আর হঠাৎ এরকম প্রশ্ন কেন? তাকে চুপ করে থাকতে দেখে আবার অভিনব বলে, কাল রাত্রে জ্বরের করে তুমি বারবার সৌভিক সৌভিক বলে কেঁদে উঠেছিলে, তাই জিজ্ঞাসা করছি কে সৌভিক? বিশেষ কেউ? প্রেমিক নাকি? লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করে তৃপ্তির, কিন্তু প্রশ্নের উত্তর তো দিতেই হবে। তাই ম্লান গলায় বলে, এককালে আমার প্রেমিক ছিল, এখন সে অন্য মহিলার বিবাহিত স্বামী। আমার কেউ না, প্রথম প্রেম তো, তাই অবচেতনে এখনো চলে আসে, চেষ্টা করেও তাড়াতে পারি না। চোখ থেকে জল ঝরে পড়ে তার। স্তব্ধ অভিনব বলে,
কিন্তু আমাদের উচিত পুরনোকে, অতীতকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। কোনো ব্যক্তির বিশ্বাসঘাতকতার জন্য নিজেকে কষ্ট দেওয়া উচিত নয়। আমাদের বর্তমানে বাঁচতে হয় তৃপ্তি। অভিনবের কথা শুনে শব্দ করে হেসে ফেলে তৃপ্তি। আচ্ছা, আপনি পেরেছেন তনুজাকে ফুলতে, সামনে এগিয়ে যেতে, নতুনভাবে নিজের জীবনটাকে সাজাতে পারেননি তো? সেই পুরনো জায়গাটাতেই আটকে আছেন। তাহলে আমাকে এত বড় বড় জ্ঞানের কথা শোনাচ্ছেন যে? অবাক অভিনব বলে, তুমি কিভাবে জানলে তনুজার কথা? কে বলেছে? আজ দুপুরে কিচেনে রান্না করার সময় রুমেলা আমাকে আপনার কথা, তনুজার কথা, আপনার মায়ের কথা সব বলেছে। তাই বলছি, অতীতের ব্যথা চাইলেও ভোলা যায় না অভিনববাবু। অনেক চেষ্টা করতে হয়। আমি চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন পুরনোকে ভুলে নতুন করে জীবনটা সাজাতে। কাকাবাবু, রুমেলা দুজনেই চায় আপনার শীঘ্র বিয়ে দিতে, তাই আপনিও মানসিক প্রস্তুতি নিন। তৃপ্তি বাড়ি ফিরে গেছে 6 মাস হলো, কিন্তু ফোনে রুমেলা, তাপসবাবু, অভিনবর সঙ্গে যোগাযোগটা রয়ে গেছে। সত্যি সত্যি রুমি এখন তার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। হাবি জাবি অনেক গল্প করে দুজনে। তৃপ্তি যে দুদিন ওদের বাড়িতে ছিল তার স্মৃতিচারণা করে, বিশেষ করে বারবার তৃপ্তির রান্নার প্রশংসা করে। অভিনবর সঙ্গে প্রায় কথা হয় তৃপ্তির। এখন তাদের দুজনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হয়েছে। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিয়ে আসার পর থেকে হঠাৎ মামলার কবলে পড়ে নিয়োগ বিষ বাও জলে চলে যায়। ভীষণ অসহায় তৃপ্তি প্রায় ভেঙে পড়ে। ওদিকে সংসার চালাতে নিজের টিউশনগুলির সম্বল। তারপর বিমানবাবুর কিডনির সমস্যা দেখা দিয়েছে। বাবাকে নিয়ে মাসে 4 বার সরকারি হাসপাতালে ছুটতে হয় ডায়ালিসিস করাতে। দুশ্চিন্তায় পাগল প্রায় হয়ে যায় সে। কিভাবে বাবার চিকিৎসা করাবে কিছুই ভেবে পায় না। সরকারি হাসপাতালে ডাক্তারবাবু বলেছেন, বিমানবাবুর 2টো কিডনির অবস্থাই খুব খারাপ। কলকাতার বড় কোনো হাসপাতালে ভর্তি করুন, তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। এই অবস্থায় তার নিজেকে ভীষণ অসহায় লাগে। নিজের কাকারা মামারা সবাই পরামর্শ করে তাদের শেষ সম্বল বিঘে 3 চাষের জমি বিক্রি করে দেয়। বিমানবাবুর অবশ্য জমি বিক্রির ইচ্ছে ছিল না। কাঁদতে কাঁদতে বলেন, এই জমিটাই আমার একমাত্র সম্পত্তি। আমার মেয়ের এখনও বিয়ে হয়নি, ছেলে নাবালক, আমার চিকিৎসার দরকার নেই, আমি জমি বিক্রি করব না। কিন্তু তার কথা তৃপ্তি শোনেনি। কি হবে জমি জায়গা রেখে? বাবার প্রাণের চেয়ে জমি জায়গা বড় নয়। তাই কাকা মামার কথা মতো জমি বিক্রি করে বিমানবাবুকে কলকাতায় নিয়ে আসে তারা। বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করে। নিজের এত কষ্টের কথা, বাবার শারীরিক অবস্থার কথা রুমেলা বা অভিনবকে বলেনি তৃপ্তি। ওদের কাছে পুরোটা চেপে গেছে। যতই হোক, বন্ধুত্ব ছাড়া ওদের সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই। সব সময় সাহায্য প্রার্থী হতেও ইচ্ছে করে না। বাবাকে নিয়ে কলকাতায় একা ঘর ভাড়া করে থেকে নিজের লড়াই লড়ে যাচ্ছে। ছোট ভাইকে পিসির বাড়িতে রেখে এসেছে সে। পালা করে গ্রাম থেকে কাকারা মামারা কলকাতায় আসে। বাবার চিকিৎসা সব কিছু, নার্সিংহোমের নিয়মকানুন, ডাক্তারদের সঙ্গে কথা বলা সব তৃপ্তি একাই করে। আজকাল তৃপ্তির সঙ্গে কথা বলতে গেলে একটা বিশেষ অনুভূতি টের পায় অভিনব। মেয়েটা হালকা হাসি, বুদ্ধিদীপ্ত কথা, দৃঢ় মানসিকতা, প্রবল আত্মসম্মানবোধ তাকে ভীষণ টানে। শহরের মেয়েদের মতো কথাবার্তা, আদব কায়দা এতটা মেকি নয়। তৃপ্তির মধ্যে একটা প্রাণোচ্ছল ভাব আছে। বেশিরভাগ রাতের দিকে ফোন করে সে, আর তারপর মনে হয় আরেকটু বেশি সময় ধরে কথা বলতে। কিন্তু এখন যেন তৃপ্তির কি একটা হয়েছে। সব সময় উদাসীন, অন্যমনস্ক থাকে। একটু কথা বলেই ফোনটা রেখে দেয়। গলায় ক্লান্তির ছাপ স্পষ্ট। অনেক জিজ্ঞাসা করেছে সে, কি হয়েছে তৃপ্তি, আমাকে বলো, কোনো সমস্যা হয়েছে কি? আমি কি কোনোভাবে সাহায্য করতে পারি? কিন্তু তৃপ্তি কিছুই বলেনি। ম্লান হেসে শুধু বলেছে, সব ঠিক আছে অভিনববাবু, আমি ভালোই আছি, আপনি অযথা আমার জন্য চিন্তা করবেন না। অভিনবর এই উৎকণ্ঠাকে সযত্নে এড়িয়ে যেতে চায় তৃপ্তি। অনেকবার ভেবেছে ভদ্রলোককে অ্যাভয়েড করবে, ওনার ফোন ধরবে না, কিন্তু কার্যক্ষেত্রে পারেনি। কেমন যেন একটা অদৃশ্য টান অনুভব করে অভিনবের প্রতি। কিন্তু সে নিজেও জানে এটা অন্যায়, ঠিক নয়। অভিনবও কত বড়লোক পরিবারের একমাত্র ছেলে, আর সে কোথায় অতি দরিদ্র পরিবারের মেয়ে। এত অসমান সম্পর্কে বন্ধুত্ব হয় না, চাওয়া পাওয়ারও কিছু নেই। নেহাত অভিনববাবু একদিন ভীষণ উপকার করেছেন,
তাই তার সঙ্গে শুধুমাত্র 2-4টা সৌজন্যমূলক কথাবার্তা। নিজের অতীত থেকে চরম শিক্ষা নিয়েছে সে। কিছুতেই নিজেকে কোনো অবস্থায় আর কারো কাছে ছোট করতে রাজি নয় তৃপ্তি। তাই এসব ভেবে অসুস্থ বাবাকে নিয়ে কলকাতায় তার একা থাকার কথাটা সম্পূর্ণ গোপন করে যায় অভিনবর কাছ থেকে। 2 দিন পর বিমানবাবুর কিডনি ট্রান্সপ্লান্টের অপারেশন হবে। তাই আজ দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে এসেছে তৃপ্তি। মন্দির থেকে বেরিয়ে সোজা অভিনব রুমেলার মুখোমুখি পড়ে যায় সে। তৃপ্তিকে দেখেই তাকে জড়িয়ে ধরে রুমেলা। অবাক হয়ে বলে, তৃপ্তি, তুমি এখানে? কবে কলকাতায় এসেছো? কোথায় উঠেছো? আমাকে বলনি কেন? তৃপ্তি নিশ্চুপ। অভিনব তীক্ষ্ণ দৃষ্টিতে তৃপ্তিকে দেখছে। প্রায় 1 বছর পর দেখা। এই 1 বছরে মেয়েটার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। আরও পাতলা হয়ে গেছে তৃপ্তি। চোখ মুখ একদম বসে গেছে। রুমি আবার উচ্ছ্বাসে বলতে থাকে, আজ দাদা ভাইয়ের জন্মদিন, তাই আমরা পুজো দিতে এসেছি। ভাগ্যিস এলাম, তাই তোমার সাথে দেখা হলো। চলো তৃপ্তি, আমাদের বাড়িতে চলো। আজ রাত্রে বাড়িতে পার্টি আছে। না রুমি, আজ নয়, আজ আমাকে যেতে দাও প্লিজ, আমার গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। বিস্মিত হয়ে অভিনব বলে, তুমি কোথায় উঠেছো তৃপ্তি? হোটেলে? কার সাথে কলকাতায় এসেছো? সে নিশ্চুপ থাকে। কি হলো তৃপ্তি? প্রশ্নের উত্তর দাও। কি হয়েছে তোমার? মুখটা এমন শুকনো কেন? তুমি ঠিক আছো তো? অভিনব এসে তৃপ্তির হাত ধরে। চমকে অভিনবর চোখের দিকে তাকায় তৃপ্তি। কতদিন পর কেউ এত উৎকণ্ঠিত হয়ে তার সম্বন্ধে জিজ্ঞাসা করছে। অভিনবর কোমল কণ্ঠস্বরে তৃপ্তির জোর করে ধরে রাখা সমচম ভেঙে যায়। সে ঝরঝর করে কেঁদে ফেলে। বাবার ভীষণ শরীর খারাপ। 2টো কিডনি খারাপ হয়ে গেছে। বাইপাসের একটা নার্সিংহোমে ভর্তি আছে। পরশু বাবার অপারেশন হবে। তুমি কাকাবাবুকে নিয়ে কলকাতায় আছো, আমাকে একবারও জানাওনি কেন তৃপ্তি? আমি তো প্রতিদিনই তোমাকে ফোন করি। এত বড় কথাটা তুমি আমাকে গোপন করে গেছো। আমি কি তোমার কেউ নই? আহত গলায় বলে অভিনব। তৃপ্তি চুপচাপ হয়ে গেছে। কোনো উত্তর না দিয়ে সে শুধু ফুলে ফুলে কাঁদতে থাকে। এসো, গাড়িতে ওঠো, চলো আমার সঙ্গে। আর একদম কাঁদবে না, চলো, আমি তোমার সঙ্গে যাচ্ছি। চুপচাপ অভিনবর গাড়িতে উঠে বসে তৃপ্তি। রুমেলাকে নিজেদের বাড়িতে নামিয়ে দিয়ে তৃপ্তিকে সঙ্গে করে নার্সিংহোমে বিমানবাবুর সঙ্গে দেখা করতে চায় অভিনব। নার্সিংহোমে পৌঁছে অভিনবর গাড়ি থেকে নামে তৃপ্তি। নার্সিংহোমের বাইরে তার জন্য অপেক্ষা করছিল তার কাকা কাকিমা, পিসি পিসে মশাই। দাদার অপারেশনের খবর পেয়ে গ্রাম থেকে তারা তৃপ্তির বাবাকে দেখতে এসেছে। সাথে গ্রামের 2 জন প্রবীণ প্রতিবেশীও আছেন। তৃপ্তিকে এত বড় একটা গাড়ি থেকে এবং এরকম বড়লোক সুদর্শন একজন যুবকের সাথে আসতে দেখে ভীষণ অবাক হয়ে যায় তারা। সবাইকার কপাল কুঁচকে যায়। একসঙ্গে বাড়ির এত লোক দেখে তৃপ্তিও পুরো ঘাবড়ে গেছে। এদের তো আসার কথা ছিল না। তবুও সবার সামনে এসে একটু হেসে বলে, ইনি অভিনব বাবু, অভিনব সেন, আমার বান্ধবী রুমেলার দাদা। আজ দক্ষিণেশ্বর মন্দিরে হঠাৎ দেখা হয়ে গেল। বাবা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, এ কথাটা শুনে উনি দেখতে এসেছেন। তা তোর বান্ধবী কোথায় তৃপ্তি? বান্ধবী না এসে শুধু বান্ধবীর দাদা নার্সিংহোমে এলো? বলি ব্যাপারটা কি? পিসির বাঁকা কথায় অপমানে মাটিতে মিশে যায় তৃপ্তি। অভিনব সামনে এসে হাল ধরে, কাকাবাবুর অপারেশনটা হয়ে যাক, তারপর আমার বোন, বাবা সবাই ওনাকে দেখতে আসবে। আজ শুধু আমি এলাম। চলো তৃপ্তি, কাকাবাবু কত নাম্বার কেবিনে আছেন, আমাকে নিয়ে চলো। অভিনবর কথায় চমকে উঠে তৃপ্তি সামনে এগিয়ে যায়। পিছন থেকে ভেসে আসে কাকিমার গলা। কাকিমা কাকাকে বলছে, তোমার ভাইঝি তলে তলে বেশ বড়লোক প্রেমিক জুটিয়েছে, দেখতে পাচ্ছ? দাদা তো অনেক দিনই শয্যাশায়ী। ওই মেয়েই সংসার চালায়। তাই মাঝে মাঝে চাকরির পরীক্ষা দেওয়ার নাম করে কলকাতায় এসে নোংরামো করে যায়। না হলে শুধু টিউশন পড়ানোর টাকায় সংসার চালানো, ভাইকে পড়ানো, অসুস্থ বাবার চিকিৎসা করানো অসম্ভব। তোমার ভাইঝি তলে তলে খারাপ কাজ করে। তোমাদের বংশের মান সম্মান সব ডোবাবে, এই আমি বলে দিলাম। সামনে এগিয়ে যেতে যেতে এসব কথাগুলো সব শুনতে পায় অভিনব। তৃপ্তির ইচ্ছা করে ওদের কাছে গিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে, কিন্তু অভিনব বলে, এখন এসব ব্যাপারে বাড়ির লোকের সঙ্গে ঝগড়া ঝামেলা জড়িয়ে কোনো লাভ নেই তৃপ্তি। চলো তোমার বাবার কাছে যাই। বাবার কেবিনে গিয়ে অভিনবর সঙ্গে তৃপ্তি তার বাবার পরিচয় করিয়ে দেয়। বাবা, ইনি অভিনব বাবু, সেই যে কলকাতার সল্টলেকে ইন্টারভিউ দিতে এসে প্রবল বৃষ্টি আর জ্বরের কারণে এনাদের বাড়িতে 2 দিন ছিলাম।
আজ হঠাৎ আবার দক্ষিণেশ্বরের মন্দিরে দেখায়। আমি তোমার অসুস্থতার কথা বলতে উনি তোমার সাথে দেখা করতে এসেছেন। ক্লান্ত রোগগ্রস্ত দু চোখ মেলে অভিনবকে দেখে বিমানবাবু। ওদিকে অভিনব বিছানায় শুয়ে থাকা একজন মুমূর্ষু বৃদ্ধকে দেখে, আপনার এত বড় শারীরিক অসুস্থতার কথা তৃপ্তি আমাকে আগে জানায়নি কাকাবাবু, না হলে আমি আগেই আসতাম। আজ হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরে দেখা হতে সব জানতে পারলাম। তা কাকাবাবুকে কোন ডাক্তারবাবু দেখছেন তৃপ্তি? ওনার নামটা বলো, আমি একটু ওনার সাথে কথা বলবো। ডাক্তার সম্রাট মুখার্জি বাবাকে দেখছেন। আমরা একজন কিডনি ডোনার পেয়েছি। ডাক্তার মুখার্জি পরশু বাবার কিডনি ট্রান্সপ্লান্টের অপারেশন করবেন বলেছেন। এখন কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা বাকি আছে, কিছু টেস্ট লিখে দিয়েছেন, এগুলো সব আজ হবে। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। যদি ডাক্তারবাবু নার্সিংহোমে এখন থাকেন তাহলে আমি একটু কথা বলে নিই। পরে বিমানবাবুর দিকে তাকিয়ে বলেন, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আসছি কাকাবাবু, আপনি কিছু চিন্তা করবেন না, আপনি ভালো হয়ে যাবেন। চলো তৃপ্তি। অভিনবর দিকে তাকিয়ে বুক থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বিমানবাবু। না চাইলেও অবুঝ পিতৃহৃদয় বারবার তৃপ্তি অভিনবর দিকেই চলে যায়। এই রকম একজন সুন্দর মনের দায়িত্ববান পুরুষ নিজের অতি আদরের মেয়ের জন্য কামনা করে পৃথিবীর সব পিতা, কিন্তু সে যে অতি নগণ্য, অতি দরিদ্র, তার উপর অসুস্থ। আগামীকাল যদি আমি এই পৃথিবীতে না থাকি তাহলে আমার বিবাহযোগ্যা মেয়ে ও নাবালক ছেলের কি হবে? ওরা কোথায় গিয়ে দাঁড়াবে? ওদের কাছে আপন বলতে ওদের বাবা মা কেউই থাকবে না, তখন কি হবে? হায় ঈশ্বর, কি লিখে রেখেছো তুমি আমার কপালে। মনে মনে ভগবানের কাছে কাতার আর্জি জানায় বিমানবাবু। নার্সিংহোমে এখন ভিজিটিং আওয়ার চলছে। এরপর বিমানবাবুর কেবিনে ঢোকে তার ভাই ও ভাইয়ের বউ। ভাইকে দেখে আবেগ তাড়িত হয়ে বিমানবাবু বলে, মনারে, আমি মনে হয় আর বাঁচব না রে ভাই। আমি না থাকলে আমার তৃপ্তিমাকে একটু দেখিস তোরা, যেমন করে হোক দেখে শুনে আমার মায়ের বিয়েটা দিয়ে দিস। মেয়েটাকে নিয়ে আমার চিন্তার শেষ নেই। বাঁকা হেসে কণিকা বা তৃপ্তির কাকিমা বলে, আপনি এভাবে বলবেন না দাদা, আর মরবেন কেন? আপনার মেয়ের বড়লোক প্রেমিক আছে না, টাকা পয়সা খরচ করে ঠিক আপনাকে বাঁচিয়ে নেবে। তৃপ্তির পিছনে পিছনে ডাক্তারের চেম্বারের দিকে গেল তো দেখলাম। তুমি কি বলছো বৌমা? মেয়েটা আমার অমন নয়। আমার তৃপ্তিমায়ের সম্বন্ধে এসব কথা বলো না। দেখো দাদা, তুমি অসুস্থ, শয্যাশায়ী, তবুও কথাটা তোমাকে না বলে পারছি না। তৃপ্তির হাব ভাব আমার ভালো লাগছে না। বান্ধবীর দাদা অত বড় গাড়ি নিয়ে শুধু শুধু তোমাকে দেখতে চলে আসবে, এসব কথা আমাদের বিশ্বাস হচ্ছে না। গায়ের বিশ্বনাথ দা, সুশান্ত দা সবাই দেখলো আমাদের তৃপ্তির সঙ্গে এই বড়লোকের ছেলেটাকে। এরপর ওরা গায়ে গিয়ে 5 কথা রটাবে, তখন আমি কার মুখটা বন্ধ করব বলো তো? মেয়েটা আমাদের বংশের মান সম্মান সব ডোবাবে। কণিকা বলে, তবে আপনি চিন্তা করবেন না দাদা, এতে আপনাদের ভালোই হবে। এমনিতে সেরে গেলেও আপনি কিছু কাজ করতে পারবেন না। আগেও মেয়ের রোজগারেই ঘরে বসে খেয়েছেন, এখনও তাই করবেন। কলকাতা শহরে তৃপ্তি যদি এরকম 2-4টে বড়লোক প্রেমিক বুঝতে পারে তাহলে আপনাদের আর অভাব থাকবে না। ডাক্তারবাবু নার্সিংহোমে বর্তমানে নেই, তাই নার্সকে জিজ্ঞাসা করে পুনরায় বিমানবাবুর কেবিনে ফিরে এসেছিল তৃপ্তি অভিনব। কাকিমার শেষের সব কথাগুলো শুনতে পেয়েছে তারা দুজনেই। কাকিমার কথার অতি কদর্য ইঙ্গিতটা বুঝতে পেরে পুরো পাথর হয়ে গেছে তৃপ্তি। অভিনব কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। নিজের মেয়ের নামে এত জঘন্য কথা শুনে উত্তেজনায় লাল হয়ে গেছে বিমানবাবু। স্যালাইন সহ বিছানার উপর উঠে বসার চেষ্টা করে, প্রবল উত্তেজনায় কথা তুতলিয়ে যায়। কি কি বললে বৌমা? আমার মা মরা মেয়ে, তাকে তুমি? কাশির দমকে জরাজীর্ণ শরীরটা কাঁপতে থাকে। দৌড়ে এসে বাবাকে ধরে ফেলে তৃপ্তি। কাকু, কাকিমা, তোমরা বাবাকে দেখতে এসেছো নাকি উল্টো পাল্টা কথা বলে মারতে এসেছো? আমার বাবার যদি কিছু হয়ে যায় কাকিমা, আমি তোমাকে ছাড়বো না। কি করবি রে তুই, নোংরা মেয়ে, নষ্টা মেয়ে? তাই ভাবি একা একা ঘর ভাড়া নিয়ে কলকাতায় কিভাবে পড়ে আছিস তুই। বাপকে কলকাতার বড় নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসা করাচ্ছিস, লাখ লাখ টাকা খরচা করে কিডনির অপারেশন করাচ্ছিস। ওই 3 বিঘা জমি বিক্রির টাকায় হয়? বুঝি না ভেবেছিস? কলকাতায় এসে ব্যবসা খুলেছিস। তো এরকম কটি বান্ধবীর দাদা তোর খদ্দের রে। ভাগ্যিস কলকাতায় এলাম, তাই তোর লীলা খেলাটা দেখতে পেলাম। গলার সব বিষ একসঙ্গে উগড়ে দেয় কণিকা। প্রচণ্ড রাগে অন্ধ হয়ে উঠে দাঁড়ায় তৃপ্তি।
কাকিমাকে কিছু একটা কড়া জবাব দিতে চায়, কিন্তু মাথাটা হঠাৎ দুলে ওঠে, চোখটা অন্ধকার হয়ে যায়। পড়ে যাওয়ার আগেই মুহূর্তেই দুটো বলিষ্ঠ হাত শক্তভাবে ধরে নেয় তাকে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় তৃপ্তি। চোখের পাতা দুটো প্রচণ্ড ভারী হয়ে গেছে, তাকাতে ভীষণ কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর চোখ সয়ে গেলে সে দেখে নার্সিংহোমের একটা কেবিনে শুয়ে আছে, হাতে স্যালাইনে সূচ ফোড়া। একটু একটু করে সব মনে পড়ে তার। কাকিমার নোংরা কথাগুলো শুনে তার জ্ঞান হারানোর কথা মনে পড়তেই বাবার কথা মনে পড়ে। ধরফড় করে বিছানার উপর উঠে বসে সে, সঙ্গে সঙ্গে স্যালাইনের সূচে হাত লাগে। আহ! মুখ দিয়ে একটা অস্ফুট আওয়াজ বের হয়। কর্তব্যরত নার্স এগিয়ে এসে বলেন, এ কি, উঠছেন কেন? শুয়ে থাকুন, আপনি অসুস্থ, এখন চুপচাপ শুয়ে থাকুন, আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ডাক্তারবাবু এসে তাকে দেখে যান। আপনার ব্লাড প্রেশার বেশি আছে, এখন চুপচাপ বিশ্রাম নিন, আর ওষুধগুলো ঠিকঠাকভাবে নিন, একদম বেশি স্ট্রেস নেবেন না। ডাক্তারবাবু চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর অভিনব কেবিনে ঢোকে। অভিনবকে দেখে লজ্জায় ভয় কুঁকড়ে যায় তৃপ্তি। চোখ থেকে মুক্তোর দানার মতো ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে। তৃপ্তির পাশে বসে গম্ভীর গলায় অভিনব বলে, এসব কি তৃপ্তি? তোমার হাই প্রেশার, প্রচণ্ড মেন্টাল স্ট্রেস, ঠিক মতো খাওয়া দাওয়া নেই, তুমি তো অসুস্থ। তাহলে কাকাবাবুকে সুস্থ করে বাড়ি নিয়ে যাবে কিভাবে? বাড়িতে ছোট ভাইটা তো তোমার অপেক্ষাতেই আছে, তাই না? চোখে জলের বর্ষা নামে তৃপ্তির। হেঁচকি তুলতে তুলতে বলে, আপনি এখনও বাড়ি যাননি কেন অভিনববাবু? রাত্রি হয়ে গেছে তো। আমি খুবই দুঃখিত অভিনববাবু, আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই আমার জন্য শুধু শুধু আপনাকে কথাগুলো, নোংরা কথা, মিথ্যা অপবাদ শুনতে হলো। আমার কাকা কাকিমার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি প্লিজ ওদের মাফ করে দিন আর বাড়ি চলে যান, না হলে আপনাকে হয়তো আরও অপ্রিয় কথা শুনতে হবে। তৃপ্তির চোখের জলটা দুই হাত দিয়ে মুছিয়ে দিতে দিতে অভিনব বলে, এভাবে কেঁদে নিজের শরীর একদম খারাপ করবে না তুমি। আর এখানে আমি আমার নিজের ইচ্ছেতে এসেছি, তাই তোমার কথা শুনে তোমাকে এভাবে একা ফেলে কিছুতেই আমি বাড়ি যাব না। আমাকে কি তুমি জানো না, নাকি বোঝো না? তারপর তৃপ্তির কানের কাছে মুখ এনে অত্যন্ত গাঢ় গলায় বলে, আজ থেকে, এখন থেকে তোমার সমস্ত দায় দায়িত্ব, ভালো মন্দ সব আমার। আমি বাড়িতে ফোন করে বাবাকে, রুমিকে সব জানিয়েছি। ওরা কাল নার্সিংহোমে আসবে, আর এখানকার আমার একজন পরিচিত ডাক্তারবাবুর স্পেশাল সুপারিশে আমি সবসময় নার্সিংহোমে তোমাদের পাশে থাকার অনুমতি পেয়েছি। তাই তুমি কাকাবাবুর জন্য একদম চিন্তা করো না, ওদিকটা আমি দেখছি। তুমি শুধু নিজের শরীরের যত্ন নাও। অভিনবর দায়িত্ববোধের কথায় তৃপ্তির অন্তরাত্মা কেঁপে ওঠে। তার নিজের সমস্ত সত্তাকে একটু একটু করে গ্রাস ফেলেছে অভিনব। এর মধ্যেই বুকের খাঁচায় পুরনো ব্যথাটা টনটনিয়ে ওঠে। স্যালাইন হাতে বিছানা থেকে উঠে বসে সে। তা হয় না অভিনববাবু, আমার সমস্যা আপনি ঠিক সামলে নেব, আপনি বাড়ি যান। তৃপ্তির হাত দুটো শক্ত করে ধরে তাকে বিছানায় শুয়ে দিয়ে অভিনব বলে, তার সম্ভব নয় তৃপ্তি, তোমার কাছ থেকে আমার আর ফেরার পথ নেই। আমি অনেক দিন থেকেই মনে মনে তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে কল্পনা করে নিয়েছি। শুধুমাত্র প্রত্যাখ্যানের ভয় কথাটা তোমাকে বলতে পারিনি, কিন্তু আজ তোমাকে সত্যটা বলতেই হচ্ছে। আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি তৃপ্তি। বিয়ে করে সারা জীবন তোমাকে আগলে রাখতে চাই, তুমি প্লিজ না করো না। অভিনবর কথাগুলো শুনে চোখ বোঝে তৃপ্তি। দীর্ঘ দিনব্যাপী একা জীবন যুদ্ধ লড়তে লড়তে সে ক্লান্ত, বিধ্বস্ত। তার ইচ্ছে করে এরকম পরম মমতায় নির্ভরশীল একটা কাঁধের জন্য, যেখানে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ শান্ত মনে মাথা রাখতে পারে। কিন্তু এটা তো অলীক কল্পনা। কোথায় অভিনব আর কোথায় সে? তাছাড়া কাকা, বাবু, রুমি এরাই বা তাদের বাড়ির একমাত্র আদরের ছেলের সঙ্গে তৃপ্তির মতো চালচুলোহীন একজন গ্রামের মেয়ের বিয়ে মেনে নেবে কেন? চোখ খুলে আবার একটা কিছু বলতে ঠোঁট ফাঁক করে তৃপ্তি, আর তখনই ঠোঁটের উপর অভিনবর তর্জনী তার ঠোঁট বন্ধ করে দেয়। তার মুখের ঠিক উপরেই অভিনবর মুখ। অভিনবর গরম শ্বাস তার মুখে কলবৈশাখীর মতো আছড়ে পড়ে। অভিনবর গায়ের কড়া পুরুষালী পারফিউমের গন্ধটা তৃপ্তির সমস্ত চেতনাকে বিবশ করে দেয়। দুটো কোমল চোখের দৃষ্টির মধ্যে নিজের চোখ মেলাতে পারে না তৃপ্তি। সলজ্জভাবে চোখ নামিয়ে নেয়। অভিনব মুগ্ধ চোখে লজ্জায় লাল তৃপ্তিকে দেখতে দেখতে বিবশ গলায় বলে, নো মোর আর্গুমেন্ট,
মুখে মুখে একদম তর্ক করবে না, না হলে কিভাবে মুখ বন্ধ করতে হয় তা আমি জানি। পলকে কেঁপে ওঠে তৃপ্তি। আহ, অভিনববাবু সরুন প্লিজ। মুহূর্তে হাতের বাঁধন আরও দৃঢ় করে অভিনব। খ্যাপাটে গলায় বলে, না, ছাড়বো না আর সরবও না। আগে তুমি আমাকে আপনি আগে বলাটা ছাড়ো তো। তুমি বলো আর অভি বলো। তোমার মুখ থেকে আমি শুধু অভি ডাকটা শুনতে চাই। এটা তো নার্সিং হোম, এক্ষুনি নার্স চলে আসবে। আমাদের এভাবে দেখলে কি ভাববে বলুন তো। অভিনব হাতের বাঁধন আরও দৃঢ় করে। নিরুপায় তৃপ্তির চোখ খুলে দেখে কেবিনের দরজা বন্ধ। অভিনব তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। আবার চোখ নামিয়ে নেয় সে। খুব ধীরে ধীরে কোমল গলায় সে বলে, অভি প্লিজ ছাড়ো না, আমার ভয় করছে। তৃপ্তির কথায় তাকে ছেড়ে উঠে বসে অভিনব। তার চুলে আদরের হাত রাখে। আমি তোমার চুলে হাত বুলিয়ে দিচ্ছি। সব চিন্তা ভাবনা আমায় দিয়ে তুমি প্লিজ ঘুমিয়ে পড়ো। সত্যি সত্যি কিছুক্ষণ পর গভীর ঘুমের অতলে তলিয়ে যায় তৃপ্তি। পরদিন সকালে বিমানবাবুকে দেখতে নার্সিংহোমে আসেন তাপসবাবু, রুমেলা। গতকাল থেকেই নিজের ভাই, ভাইয়ের স্ত্রী, বোন, ভগ্নিপতি সকলের ব্যবহারে মানসিকভাবে ভেঙে আছে বিমানবাবু। তারপর তৃপ্তির শারীরিক অসুস্থতা। চুপচাপ চোখে দেখা ছাড়া তার করার কিছু ছিল না। তবে দু চোখ ভরে অভিনবকে দেখেছে সে। তৃপ্তির জন্য যা করলো ছেলেটা। দুই হাতে অজ্ঞান তৃপ্তিকে কোলে তুলে নিয়ে নার্সিংহোমের অন্য কেবিনে গেল। তারপর থেকে বারবার এসে তৃপ্তির খোঁজ খবর দিয়ে গেছে, চিন্তা করতে বারণ করেছে। তাছাড়া তৃপ্তি অসুস্থ হতেই প্রচণ্ড রেগে গিয়েছিল ছেলেটা। রেগে গিয়ে সে তৃপ্তির কাকিমাকে বলেছে, নিজেদের বাড়ির মেয়ের সম্বন্ধে এত নোংরা মনোভাব কেন পোষণ করেন আপনারা? তৃপ্তি মোটেই চরিত্রহীনা নয়। আমার সাথে তৃপ্তির এখনো পর্যন্ত সেরকম কোনো সম্পর্ক নেই। তবে খুব শীঘ্রই আমি তৃপ্তিকে বিয়ে করব। তাই আজ থেকে, এখন থেকে কাকাবাবু, তৃপ্তি, এদের চিন্তা আপনাদের করতে হবে না। আপনি সব বুঝে নেব। আপনার শুধু একজন নিষ্পাপ মেয়ের চরিত্র হনন করবেন না, তাহলে আমার মাথা গরম হয়ে যাবে। নার্সিংহোমে এরকম কথা কাটাকাটিতে নার্সরা এসে দুপক্ষকেই অপমান করে। তৃপ্তির কাকা কাকিমা, পিসে মশাই সবাই চলে যায়। তৃপ্তিকে নিয়ে অভিনবর দুশ্চিন্তা চেয়ে চেয়ে দেখেন বিমানবাবু। মনে মনে এক ধরনের প্রশান্তি অনুভব করে। আজ সকালে অভিনবর বাবা তাপসবাবু এসে এই কথাটাই বলেন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বিমানবাবু, মেয়ের বিয়ে দিতে হবে তো। আপনি নার্সিংহোম থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে আমি তৃপ্তি মাকে আমার বাড়িতে নিয়ে আসব। আমার ছেলে এতদিন বাদে বিয়েতে রাজি হয়েছে, তৃপ্তি মাকে বিয়ে করতে চেয়েছে। তাই এই শুভ কাজ আমি বেশি দিন ফেলে রাখবো না। আপনি ঠিক হয়ে গেলেই অভিনবর সঙ্গে তৃপ্তির বিয়েটা দিয়ে দেব। তাপসবাবুর কথা শুনে ঝরঝর করে কেঁদে ফেলে বিমানবাবু। দাদা, আমার অভাগা মেয়েটার কপালে এত সুখ আছে তা আমি কল্পনাও করতে পারছি না দাদা। আপনার পরিবারের বৌমা হবে, অভিনবর মতো স্বামী পাবে, এ যে আমার স্বপ্নের অতীত। আমরা খুব গরিব। এসব গরিব বড়লোকের কথা তুলবেন না বিমানবাবু, আর এভাবে কাঁদবেন না প্লিজ। তৃপ্তিমা ভীষণ ভালো মনের একজন মেয়ে, ওকে আমরা সবাই পছন্দ করি। আমার ছেলে অভিনব ওকে ভালোবাসে, এটাই বড় ব্যাপার। এখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। হে মঙ্গলময় ঈশ্বর, আমার ছেলে মেয়েকে তুমি সুখে রেখো ঠাকুর। মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করে চোখ বুজে বিমানবাবু। এই পৃথিবীতে সব কিছু মানুষের ইচ্ছে মতো হয় না। প্রথমে ঠিক ছিল দিন 2 পর বিমানবাবুর কিডনি ট্রান্সপ্লান্টের অপারেশন হবে, কিন্তু অপারেশনের আগে বিভিন্ন শারীরিক পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়ে তার। ডাক্তারবাবু নতুন ওষুধপত্র আরম্ভ করেন আর অপারেশনের ডেট 1 সপ্তাহ পিছিয়ে দেন। তৃপ্তি এখন অনেকটাই সুস্থ। অভিনব প্রায়ই সকাল সন্ধ্যা এসে বিমানবাবুকে দেখে ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলে যায়। তাপসবাবু, রুমেলাও আসে। সেদিনের ঘটনার পর থেকে তৃপ্তিদের বাড়ির আর কেউ কলকাতায় বিমানবাবুকে দেখতে আসেনি। তবে তৃপ্তির ভাই আকাশকেও তার কাছে কলকাতায় পৌঁছে দিয়ে গেছে তার পিসে মশাই। ভাইকে নিয়ে সমস্যায় পড়েছিল তৃপ্তি, কিন্তু সেই সমস্যারও সমাধান হয়ে গেছে। আকাশ এখন রুমেলাদের বাড়িতেই আছে। অভিনব তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে। এর মধ্যে একদিন বিমানবাবুর প্রবল শ্বাসকষ্ট হয়। ডাক্তারবাবু অক্সিজেন, ওষুধপত্র দিয়ে সাময়িকভাবে অবস্থাও সামলে নেন, কিন্তু বিমানবাবু বুঝতে পারে তার শারীরিক অবস্থা বিশেষ ভালো নয়, হয়তো সে আর বাঁচবে না। তৃপ্তিকে কোণের সাজে দেখার স্বাদ অপূর্ণই রয়ে যাবে। সেদিন সন্ধ্যেতে অভিনব এলে তার হাতে দুটো জড়িয়ে ধরে অনুরোধ করে, বাবা অভিনব,
তুমি এখনই মেয়েটাকে আমার বিয়ে করে নাও বাবা। মেয়েটা সিন্দুর পরা, লাল বেনারসি পরা মুখটা আমি দু চোখ ভরে দেখি। আমি আজ আছি কাল নেই। অপারেশনের পর যদি আমি আর বেঁচে না থাকি তাহলে ছেলেটা মেয়েটা আমার কোথায় থাকবে বাবা? মেয়ের বিয়ে দেওয়ার স্বপ্নটা আমার অপূর্ণই রয়ে যাবে। তুমি সামাজিকভাবে মেয়েটাকে আমার বিয়ে করে নাও। বিমান বাবুর কথাটা একেবারে ফেলে দিতে পারে না অভিনব, কারণ কদিন আগেই ডাক্তারবাবু তাকে বলেছেন বিমানবাবুর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় অভিনববাবু। কিডনি ছাড়াও আনুষঙ্গিক অনেক সমস্যা আছে, হার্ট খুব দুর্বল। এত বড় অপারেশনের ধকল নিতে পারবে কি না সেটাই বড় প্রশ্ন। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, দেখা যাক কি হয়। এখন বিমানবাবুর কথা শুনে ঝটপট সব সিদ্ধান্ত নেয় অভিনব। নিজের বাবা, বোন, তৃপ্তি সকলকে বুঝিয়ে সুঝিয়ে মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নয়। এতে রুমেলার ভীষণ রাগ হয়ে যায়। আমার একমাত্র দাদাভাইয়ের বিয়ে কিছুতেই মন্দিরে হবে না। আমার কত শখ স্বাদ আছে, এতে কিছুই পূরণ হবে না। ভালো লাগে না। এই দাদাভাইটা না যাচ্ছে তাই। প্রথমে বিয়ে করব না করে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরালো। আর এখন বিয়ে করব বলে এত বিয়ে পাগলা হয়েছে যে মন্দিরে ছুটছে। সবেতেই তাড়াহুড়ো। তাপসবাবু বোঝান, তুই সিচুয়েশনটা একটু বোঝ রুমি। বিমানবাবু যদি সত্যিই জীবিত না থাকেন তাহলে অভিনব তৃপ্তির বিয়েটা 1 বছর আটকে যাবে। তৃপ্তি আকাশকে গ্রামেই থাকতে হবে, আর একজন বৃদ্ধ অসুস্থ বাবার মেয়েকে বিবাহিত দেখার স্বপ্নটাও পূরণ হবে না। তাই পরিস্থিতি অনুযায়ী এখন ওদের সামাজিক বিয়েটা হয়ে যাক, পরে সব ভালো হলে বড় করে ওদের রিসেপশন পার্টি দিয়ে দেব। তৃপ্তিও প্রথমে এই বিয়েতে নিমরাজি ছিল। এভাবে কিভাবে অভি? বাবা নার্সিংহোমে শুয়ে আছে, এখন আমার বিয়ে? সবাই হাসবে অভি, আমি পারবো না। তাকে বিমানবাবু শেষ ইচ্ছার কথাগুলো এবং ডাক্তারবাবুর কথাগুলো সব বলে অভিনব। শুনে তৃপ্তি কাঁদতে থাকে। মন্দিরে মা সর্বমঙ্গলার সামনে তৃপ্তি অভিনবর বিয়ের সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়। রেজিস্ট্রি ম্যারেজের জন্য রেজিস্ট্রারের কাছে আইনত নোটিশ দিয়ে রাখে অভিনব। অভিনবর দেওয়া লাল বেনারসি, 1 গা সোনার গয়না, সিঁথিতে সিঁদুর নিয়ে নার্সিংহোমে বাবাকে প্রণাম করে তৃপ্তি। বিমানবাবু মুগ্ধ নেত্রে নিজের মেয়েকে দেখে। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে। তৃপ্তি 2 হাত দিয়ে বাবার চোখের জল মুছে দেয়। অভিনবর হাতটা জড়িয়ে ধরে দুর্বল গলায় বিমানবাবু বলে, মেয়েটাকে আমার দেখো তুমি বাবা, আর ছেলেটাও ভীষণ ছোট, তাই ওদের ভাই বোনের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। তৃপ্তিকে বলে, সব সময় অভিনব এবং ওর পরিবারকে ভালো রাখার চেষ্টা করবে মা। তোমার জন্য ওরা যেন কখনো কোনো দুঃখ না পায়। তাপসবাবুর কাছে, অভিনবের কাছে আমি খুব কৃতজ্ঞ। তুমি সব সময় ওদের মনের মতো হওয়ার চেষ্টা করবে। অভিনবকে বলে, তোমাকে কিছু উপহার দেওয়ার সামর্থ্য আমার নেই বাবা, শুধু আশীর্বাদ করি তোমরা অনেক সুখে থেকো, ভালো থেকো। বিয়ের পর আর কোনো অনুষ্ঠান হয়নি তৃপ্তির, কারণ পরের দিনই ছিল তার বাবার অপারেশন। এক্ষেত্রে বিমানবাবুর আশঙ্কাই সত্যি হয়। ডাক্তারবাবুতেই সব প্রচেষ্টা ব্যর্থ করে পরলোকে পাড়ি দেয় বিমানবাবু। বাবার মৃতদেহের উপর আছড়ে পড়ে তৃপ্তি। এরপর তাকে সামলেছে রুমেলা, বাকি সব কাজ করে অভিনব। তৃপ্তির বাবার মৃতদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সেখানেই শ্মশানে দাহ করা হয় বিমানবাবুর পার্থিব শরীরকে। এখন অবশ্য সদ্য বিবাহিত তৃপ্তির সঙ্গে অভিনবকে দেখে তার কাকু কাকিমা, পিসে মশাই কোনো প্রশ্ন তোলেনি। তারা যেন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ দাদার পারলৌকিক কাজ, শ্রাদ্ধ শান্তি, মৎস্যমুখের অনুষ্ঠান সব চক্ষু লজ্জার খাতিরেই তাদের করতে হতো। এখন অবশ্য সেসব কিছুই করতে হবে না। গোটা গ্রামে রটে গেছে তৃপ্তির বর খুবই বড়লোক মানুষ। 2 বড় বড় গাড়িতে তৃপ্তি আকাশকে নিয়ে রুমেলা, তাপসবাবু, অভিনব তাদের গ্রামে এসেছে। তাই তৃপ্তির কাকা কাকিমা, পিসি এত বড়লোক আত্মীয় পেয়ে ভোল বদলে নিয়েছে। বাবার সৎকার, অশৌচ পালন, পারলৌকিক কাজ সব করে তৃপ্তি। গ্রামে অবশ্য এই নিয়ে প্রচণ্ড সমালোচনা হয়েছে। ছেলে আকাশ থাকতে মেয়ে কেন বাবার সৎকার করবে, প্রশ্ন তুলেছিল সবাই। কিন্তু তৃপ্তি দৃঢ়ভাবে বলেছে, বাবার সব কাজ, সব কর্তব্য আমি পালন করব। ভাই ছোট, ওকে এসব নিয়মকানুন করতে হবে না। এতে পরিবারের সবাই অসন্তুষ্ট হয়েছে, কিন্তু অভিনব দৃঢ়ভাবে তার পাশে ছিল। নতুন বড়লোক জামাইয়ের যুক্তির কাছে কেউ কিছু বলতে পারেনি। উল্টে শ্রাদ্ধে কত লোক নেমন্তন্ন করতে হবে, কত খরচ খরচা হবে, লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। ভীষণ মনক্ষুণ্ণ হয়েছে তৃপ্তি। অভি, তুমি এসব কিছুই করবে না। একটা মানুষ সারা জীবনের জন্য চলে গেল,
তাকেই ধরে রাখতে পারলাম না। তার শ্রাদ্ধের কাছে এত লোক নেমন্তন্ন, এত ঘটার কি আছে? আমি এসব কিছুই করব না অভি, শুধু যেটুকু না করলেই নয় তাই করব। তাকে শান্ত করে অভিনব। তুমি এ ব্যাপারে মাথা ঘামাবে না তৃপ্তি, এসব আমি দেখে নিচ্ছি। এটাই কাকাবাবুর শেষ কাজ। তোমার পরিবারের সবাই যা চায় তাই করতে দাও, তুমি বেশি মানসিক দুশ্চিন্তা করো না। বাবার পারলৌকিক কাজের পর আকাশকে নিয়ে বেহালায় চলে এসেছে তৃপ্তি। অভিনবর সাথে গিয়ে এখনকার একটা স্কুলে আকাশকে ভর্তি করে দিয়েছে সে। খুব চেষ্টা করছে বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠে নতুন ঘর সংসার, নতুন মানুষটাকে আপন করে নেওয়ার। বিয়ের পর দিনই বাবার মৃত্যু, তাই অভিনবের সঙ্গে বিয়ের আর কোনো আচার অনুষ্ঠান হয়নি তার। তাই বিয়ের 1 মাস পর দুজনে আলাদা থাকে তারা। তাপসবাবু একদিন ডাইনিং টেবিলে কথাটা তোলেন। তৃপ্তি মা, এমন তাড়াহুড়োতে তোমাদের বিয়েটা হলো যে মনের শখসাদ মিটিয়ে লোকজন ডেকে অনুষ্ঠান করতে পারলাম না। তাই আমি বলছি কি, যেদিন তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ হবে সেদিনই তোমাদের বিয়ে উপলক্ষে একটা রিসেপশন পার্টি রাখবো। আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সকলের সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়ে যাবে। আমরাও একটু আনন্দ ফুর্তি করব। মৃদু হেসে তৃপ্তি বলে, তুমি যা বলবে বাবা তাই হবে। তৃপ্তি নিজের শ্বশুরমশাইকে নিজের বাবার মতোই বাবা তুমি বলে। এ বাড়িতে এসে তাপসবাবুর অফুরন্ত স্নেহ ভালোবাসা, রুমির আদর পেয়েছে সে। শুধু কাছের মানুষটাই একটু অভিমান করে আছে। কলকাতায় ফিরে এসে কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে, তবে তার অভিমান কিভাবে ভাঙাতে হয় সেটা তৃপ্তি জানে। দেখতে দেখতে রেজিস্ট্রি ম্যারেজের দিনটা চলেও আসে। ম্যারেজ রেজিস্ট্রার অবশ্য তাপসবাবুর বাড়িতে এসেছেন। নীল বেনারসি, মাথায় জুঁই ফুলের মালা, সিঁদুর পরা তৃপ্তির মুখের দিকে উপস্থিত সকলেই মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। অভিনব তৃপ্তিকে তন্ময় হয়ে দেখতে থাকে। এই 1 মাসে মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বাবার মৃত্যুর পর এক লহমায় অনেক বড় হয়ে গেছে, প্রাজ্ঞ হয়ে গেছে তৃপ্তি। একই বয়স হওয়া সত্ত্বেও রুমেলা তৃপ্তির মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুমেলা এখনও ভীষণ ছেলে মানুষ রয়ে গেছে, আর তৃপ্তি এখন একজন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে। গ্রাম থেকে এসে নিজের সংসার গোছানোতে মন দিয়েছে। বাবাকে দেওয়া কথা অনুযায়ী এবাড়ির সবাইকে ভালো রাখতে সে বদ্ধপরিকর। তাছাড়া এবাড়ির সবার উপকার কিছুতেই ভোলা সম্ভব নয় তার পক্ষে। এ বাড়িতে এসে অভিনবকে সে একটাই কথাই বলেছিল, আমার জীবনে তোমার উপকারে কখনো ভোলার নয় অভিনব। তুমি আমার জীবনে দেবদূত হয়ে এসেছো। আমি যতদিন বাঁচবো তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। বাবার শেষ সময় তুমি যা করলে তা আমার কোনো নিকটাত্মীয় করতো না। আমি মরে গেলেও তোমার উপকার ভুলতে পারবো না। তৃপ্তির মুখে এসব কথা শুনে খুবই আহত দৃষ্টিতে তাকিয়েছিল অভিনব। পরে মৃদু স্বরে বলেছিল, তোমার কাছে শুধু আমার উপকারটা বড় হলো, এটাই তোমার চোখে পড়লো? আমি যে তোমাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি সেটা তুমি বুঝতে পারলে না? তোমার প্রতি আমার ভালোবাসাটা কিছু নয়? সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অভিমানী অভিনব বলে, ঠিক আছে তৃপ্তি, এ বিষয়ে আমি তোমাকে কখনো কোনো জোর করব না। কিন্তু তোমাকে একটা কথা বলি, যদি কখনো এসব উপকার ভুলে আমার সত্যিকারের ভালোবাসাটা উপলব্ধি করতে পারো, তখন তুমি ভালোবেসে নিজের অধিকারে আমার কাছে এসো। আর প্লিজ আমার কাছে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে না, আমার পছন্দ হচ্ছে না। আমি চাই তুমি সবসময় মাথা উঁচু করে বাঁচো। তোমাকে আমি প্রথম যেরকম দেখেছিলাম, একজন প্রবল আত্মমর্যাদাযুক্ত দৃঢ়চেতা একজন নারী, তোমাকে আমি সবসময় সেরকম দেখতে চাই। আমার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে কিছু করতে হবে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তৃপ্তি, তাই তোমার ওপর জোর করে আমি কোনো দাবি কখনো করতে চাই না। তুমি মনের ইচ্ছায় ভালোবেসে যতদিন পর্যন্ত না আমার কাছে আসবে, ততদিন আমি তোমার অপেক্ষা করব। কথাগুলো বলেই চলে গিয়েছিল অভিনব, আর তৃপ্তি হাঁ করে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়েছিল। ইস, অভিনবকে কি বললাম, আর সে কি বুঝলো? ওর প্রতি কতটা কৃতজ্ঞ আমি সেটা বলতেই বাবু কতগুলো কথা শোনালো। আমি তো বুঝি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমার ভাই আকাশকেই কটা দিনে তুমি এত আপন করে নিয়েছো। তোমার মতো মানুষকে না ভালোবেসে পারা যায় না অভিনব। আমিও তোমাকে গভীরভাবে ভালোবাসি, শুধু পরিস্থিতির চাপে পড়ে কখনো তা প্রকাশিত করতে পারিনি। এখন শুধু শুধু তুমি আমাকে ভুল বুঝলে। দু চোখ ছাপিয়ে জল চলে আসে তৃপ্তির। এরপর থেকে অভিনব তার সঙ্গে খুব সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি করে নিয়েছে। নিজের ব্যবসার কাছে মন দিয়েছে, সারাদিন প্রায় ঘরেই থাকে না। সেই সকালে ব্রেকফাস্টের টেবিলে ও রাতে ডিনার টেবিলে তার সাথে দেখা হয়।
মাঝে অবশ্য ফোন করে তার কি প্রয়োজন তার খোঁজ খবর নেয়। তৃপ্তি সারাদিন ঘরদোর গোছগাছ করে, ডিনার বানায়, ভাই আকাশকে স্কুলে দিয়ে আসে, নিয়েও আসে, বাকি সময় রুমেলার সঙ্গে গল্প করেই কাটায়। এভাবেই দিন কাটছিল। আজ সকালেই তাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, সন্ধ্যেতে রিসেপশন পার্টি। এজন্য বেহালার বেশ নামি একটা লজ ভাড়া করেছেন তাপসবাবু। আজ রুমেলার পছন্দ মতো ক্রিম রঙের একটা লেহেঙ্গা পরেছে তৃপ্তি। মেকআপ আর্টিস্ট এসে সুন্দর করে তৃপ্তি আর রুমেকে সাজিয়ে দিয়ে গেছে। পুরো লজ ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে রকমারি রং বেরঙের আলো। ফটোগ্রাফার সমস্ত দৃশ্যায়ন সিনেমার মতো শুটিং করে রাখছেন। শহরের নামি দামি লোকজন সব বড় বড় গাড়ি নিয়ে আসছেন। এত কিছু দেখে ভেতর থেকে পুরো ঘাবড়ে গেছে তৃপ্তি। তার ভীষণ ঘাম হচ্ছে। এসব সত্যি তার জীবনে ঘটছে? ভাবতেই কেমন অবাক লাগছে তার। তার অস্বস্তি মুহূর্তেই বুঝে নেয় অভিনব। কাছে এসে আলতো করে হাতে চাপ দিয়ে বলে, কি ব্যাপার, কি হচ্ছে, এত ঘাম দিচ্ছে কেন? শরীর ঠিক আছে তো? কি অসুবিধা হচ্ছে আমায় বলো। তৃপ্তি অভিনবর চোখের দিকে তাকায়। ব্ল্যাক স্যুট, ব্ল্যাক ব্লেজারে অভিনবকে আজ ভীষণ ভীষণ সুন্দর লাগছে, যেন স্বপ্নে দেখা রাজপুত্র। অভিনবের হাত ধরে তার কানে কানে তৃপ্তি বলে, খুব ভয় করছে অভি, এভাবে এত লোকজন, ওই হট্টগোল আনন্দ অনুষ্ঠানের মধ্যমণি আমি, আমার মতো একটা সাধারণ মেয়ে, এসব ভেবে ভীষণ অস্বস্তি হচ্ছে। জীবনে কখনো ভাবিনি এমন একটা আনন্দ ঘন দিন আসবে। তোমার পাশে আমাকে ঠিকঠাক লাগছে তো অভি? আমি তোমাদের সোসাইটিতে সবার সঙ্গে মিশতে পারবো তো? অভিনব তাকে অভয় দেয়। কিচ্ছু চিন্তা করো না, আমি তো সবসময় স্টেজে তোমার পাশেই আছি, এত ভয় পাওয়ার কিছু নেই। তুমি এখন মিসেস অভিনব সেন। এরপর থেকে আমার সঙ্গে এরকম অনেক রিসেপশন পার্টি অনুষ্ঠান তোমাকে অ্যাটেন্ড করতে হবে, তাই নিজের মনকে দৃঢ় করো। আর উপস্থিত আত্মীয় বন্ধুদের ঠিকঠাক হাতজোড় করে নমস্কার করে যাও। অভির কথা মতো তৃপ্তি প্রত্যেকের সাথে পরিচিত হতে থাকে। তবুও তৃপ্তিকে নিয়ে উপস্থিত প্রত্যেকের ফিসফাস কানাকানি চলতেই থাকে। কলকাতা শহরে এত সুন্দরী শিক্ষিতা মেয়ে থাকতে তাপসবাবু বাড়ির বৌমা করার মেয়ে পেলেন না। নিজের একমাত্র ছেলের জন্য গ্রাম থেকে চালচুলোহীন একটা অতি সাধারণ মেয়ে বেছে নিয়ে এলেন। কেউ আবার বলে, ধন্য অভিনব স্যারের পছন্দ, এত বড় গয়নার শোরুমের ভাবি মালিক, এত বড় লোক, তার এমন বউ। অন্যজন বলে, গ্রামের মেয়ে হলে কি হবে, মেয়েটা বেশ চালাক, কেমন নিজের প্রেমের জালে বড় লোকের ছেলেকে ফাঁসিয়েছে। তৃপ্তি রুমেলা স্টেজে থাকে এসব আলোচনা কিছু শুনতে পায়নি। তবে তাপসবাবু অভিনবর কানে এসব আলোচনায় এসেছে, আর তারা সব শুনেও সযত্নে এসব প্রসঙ্গে এড়িয়ে গেছে। অনুষ্ঠান মিটতে রাত্রি প্রায় 1টা বেজে যায়। গাড়ি করে সবাই নিজেদের বাড়িতে ফিরে আসে। তৃপ্তিকে দাদা ভাইয়ের রুমে পৌঁছে দিয়ে আসে রুমেলা। অভিনব রুমে ঢুকে তৃপ্তি দেখে পুরো ঘর খাট কি সুন্দর ফুল দিয়ে সাজানো, সুন্দর রঙিন মোমবাতি জ্বলছে। ঘুরে ঘুরে দেখতে থাকে তৃপ্তি। একটু বাদেই অভিনব ঘরে ঢোকে। তৃপ্তিকে হাত ধরে সোফায় বসায়। তার বাম হাতের অনামিকায় সুন্দর হীরের আংটি পরিয়ে দিয়ে বলে, এটা শুধু তোমার জন্য তৃপ্তি। অনেক দিন আগে যেদিন আমি তোমাকে ভালোবেসেছি, সেদিনই আমাদের ডিজাইনারকে দিয়ে আমি তোমার জন্যই এই আংটিটা তৈরি করিয়েছিলাম। ইচ্ছে ছিল আমাদের ফুলসজ্জা রাত্রি তোমার হাতে এটা আমি পরিয়ে দেব। আজ আমার সেই ইচ্ছেটা পূর্ণ হলো। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে তৃপ্তির। এত সুখ, এত সৌভাগ্য আমার কপালে লেখা ছিল। মা, বাবা, তোমরা কোথায়? কেন অকালে এভাবে ছেড়ে চলে গেলে? আজ জীবিত থাকলে দেখতে পেতে তোমাদের তৃপ্তি কতটা খুশি, কতটা সুখী। অভিনবর মতো খাঁটি মনের একজন মানুষ আমার জীবন সাথী। তৃপ্তির চোখের জল মুছে দিয়ে অভিনব বলে, আজকের দিনে প্লিজ কেঁদো না তৃপ্তি, তুমি তোমার পোশাক পরিবর্তন করে শুয়ে পড়ো। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আমি পাশের রুমে পোশাক পরিবর্তন করে আসছি। অভিনব উঠে দাঁড়ায়। তৃপ্তি দেখে অভিনব সোজা পাশের ঘরের দিকে হাঁটা দিয়েছে। নিজের সব লজ্জা অস্বস্তি বিসর্জন দিয়ে দৌড়ে গিয়ে পিছন থেকে অভিনবকে জড়িয়ে ধরে তৃপ্তি। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে অভিনব। তৃপ্তির সামনে ঘোরে, এরপর সামনে থেকে অভিনবকে জড়িয়ে ধরে তৃপ্তি। সবসময় আমার কাছ থেকে দূরে থাকো কেন তুমি? আর কেনই বা আমায় ভুল বোঝো? তোমাকে বলতে পারি না তাই বলে কি তুমি কিছুই বুঝতে পারো না? ভালোবাসি তো, তোমায় খুব ভালোবাসি। মৃদু হেসে অভিনব তৃপ্তিকে জড়িয়ে ধরে কানে কানে বললে, কি বললে? আরেকবার বলো তো, ঠিক শুনতে পেলাম না।
মনে হচ্ছে দিন দিন আমি কালা হয়ে যাচ্ছি। অভিনব চোখের দিকে তাকিয়ে তৃপ্তি দেখে সেখানে দুষ্টুমি খেলা করছে। চুপ করে অভিনবর বুকের ভেতর মুখ লুকায় তৃপ্তি। অভিনব তৃপ্তির পূর্ণ সম্মতি পেয়ে তাকে ভালোবাসে, গভীরভাবে জড়িয়ে ধরে। আকাশের চাঁদ সাক্ষী থাকে দুটি প্রেমিক হৃদয়ের পবিত্র ভালোবাসার। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।